আমার এই যে ব্যাসার্ধগ্রাফি যে বইটা, এই বইটাতে আমি একটা হাইপোথিসিস লিখতেছিলাম যে আমরা যেরকম বিজনেসে রিটার্ন অন ইনভেস্টমেন্ট হিসাব করি, সেরকম মানুষের লাইফ স্প্যানকে যদি আমরা একটা বিজনেস প্রোফাইল চিন্তা করি বা বিজনেস ভেঞ্চার হিসেবে দেখি, তো সেইটার যদি এই হয় মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসলে কত। তো আমি একটা থিওরি বলতেছিলাম যে একজন মানুষ যদি 50 বছরের কম বাঁচে, তাহলে সেই সেই লাইফটাকে যদি আমরা বিজনেস ভেঞ্চার জায়গায় দেখি, সেটা একটা লস প্রজেক্ট। সো মিনিমাম 50 বছর বাঁচলে মোটামুটি মানুষের লাইফ একটা সেই প্রফিটেবল জায়গায় যায়। এখন সুখ দুঃখ বা আনন্দ বেদনা সেটা আলাদা ব্যাপার, বাট ওই যে মিনিমাম যে এটা মানে থ্রেশহোল্ড লিমিটটা, সেটা হচ্ছে 50 বছর। বাট আমি তো এখনও 50 বছরে যাই নাই, কিন্তু এরকম মানুষ আছে যারা 50 ক্রস করে ফেলছে। সো তারা আসলে তাদের জীবনটাকে কীভাবে দেখে, এই রকম টপিক তো আসলে কথা বলার জন্য খুব ভালো টপিক। তো এরকম সময়ে আমার মনে পড়লো আলু আরজুমান বানু আন্টি, ওনাকে। উনি বেসিক্যালি আমাকে যখন প্রথম দেখছে তখন আমি খুবই ছোট ছিলাম, তখন আমার মাত্র এসএসসি পাস করছি। আমার বড় বোনের বিয়েতে ওনার সাথে দেখা হয়েছিল। সো তখন আমার বয়স কত, 17 বছর। কিন্তু এই যে আজকে এই 22 বছর পরে এখন উনি 50 ক্রস করে ফেলছে। তো আমার মনে হয় যে আন্টির সাথে এই বিষয়ে কথা বলার জন্য খুবই একটা মানে উনি ইন্টারেস্টিং ক্যারেক্টার হতে পারেন। কারণ উনি যদিও শিক্ষকের পাশাপাশি উনি একজন লেখকও, মানে যখন লেখেন তখন ওনার নাম হয়ে যায় মিতা আলী। তো সেই জন্য এই যে আলু আরজুমান বানু এবং মিতা আলীর সম্মিলিত যোগফল মিলিয়ে যে আলাপটা, সেইখানে মনে হয় যে 50 বছর বয়স্ক একজন মানুষ, বিশেষত যে এই নারী, তার যে লাইফ, সেইখান থেকে মনে হয় আসলে অনেক কিছু ডিসকভার করার বিষয় আছে। সো বাবুল রেশোর আজকের এপিসোডটা ওইখান থেকে আমরা শুরু করব। তো আন্টি, আপনি আমাকে যখন প্রথম দেখছিলেন তখন তো আমি অনেক ছোট ছিলাম, সেটার কথা নিশ্চয়ই আপনার এখন আর মনে নেই, আছেন? মনে আছে। তো আমাদের বাসার মূল বিষয় ছিল বলতা কুটির। ওটা এখনো আছে, মানে নাম চেঞ্জ হয় নাই, বিল্ডিং চেঞ্জ হয়েছে কিন্তু নাম চেঞ্জ হয় নাই। হ্যাঁ, ওকে। সো প্রথমে মানে আপনি আমার শোতে আসছেন, এই জন্য আমি খুবই আনন্দিত এবং আপনার প্রতি কৃতজ্ঞ। বাট যেটা বলতেছিলাম যে শুরুতে, যে 50 বছরের কম বাঁচলে মনে হয় যে লাইফটা আসলে বিজনেস ভেঞ্চার হিসেবে সেটা আসলে লোকসানের বিষয়। সো আপনি তো 50 পার করে ফেলছেন। তো আপনার কি মনে হয় যে আপনার এই যে এই বয়সে এসে লাইফটাকে যখন আবার আপনি করেন, মানে রিভিউ করেন, তো সেই জায়গাতে কি মনে হয় যে আপনার লাইফ এই 50 পার হওয়ার পরে এখন কি নতুন উপলব্ধি তৈরি হচ্ছে, বা সামনের দিনে কি মনে হইতেছে লাইফ নিয়ে? ধন্যবাদ যে তুমি আমার কথা মনে করেছ। সরাসরি তোমার কথার উত্তরেই চলে যাই। আমি যদি বলি একদম আমার কথা, তাহলে আমি বলবো যে ইটস ভেরি নাইস। এটা খুব সুন্দর একটা সময়, এবং আমার মনে হয় যে আমার জীবনের শ্রেষ্ঠ সময় আমি কাটাচ্ছি। ওকে। কারণ আমার এই মুহূর্তে যেটা, আমার ইকোনমিক্যাল ফ্রিডম, আমার ইচ্ছার যে স্বাধীনতা, আমার সিদ্ধান্ত গ্রহণের যে স্বাধীনতা, এবং আমার পিছন থেকে টেনে ধরা যে দায়িত্বগুলো, মোটামুটি সবগুলো আমার আয়ত্তের মধ্যে। সো এই মুহূর্তে আমার সময়টা খুব নাইস, খুব সুন্দর। আপনারা যে জেনারেশনের মানুষ, ওই জেনারেশনে আপনাদের ফ্রেন্ডদের অনেকেই 9-10 থাকতে বিয়ে হয়ে যাইত, বা অনার্সের আগে তো ডেফিনেটলি হইতো বেশিরভাগই এতেই। ফলে তারা, আপনি এখন ফিনান্সিয়ালি আপনি ইন্ডিপেন্ডেন্ট, আপনার একটা বেশ জমকালো লাইফ আছে। ফলে আপনার যে ওই ফ্রেন্ডরা যাদের 9-10 বা কলেজ লাইফে বিয়ে হয়ে গেছিলো এবং পরবর্তীতে বাচ্চা হয়েছে, এবং তারাও এতদিন অনেক বড় হয়ে গেছে, তারা তো ঠিক আমার বেশিরভাগই হয়তো আর ইনকাম করেন না। তাদের সাথে যখন আলাপ করেন, তারা 50 পরবর্তী লাইফটাকে কিভাবে দেখতেছে? আচ্ছা, এখানে একটু আমার পিছনের দিকে কথা বলতে হবে। সেটা হচ্ছে যে আমি নিজেকে লাকি বলবো যে আমি এই জায়গাটায় পর্যন্ত আসতে পেরেছি, কিন্তু এটা আসলে সহজ বিষয় না। এটার পেছনে যে একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে যে আমার মা, হ্যাঁ, ওনার বিয়ে হয়েছিল উনি যখন ক্লাস 8-এ তখন একটা স্কলারশিপের ব্যাপার ছিল, ওটা পেয়ে উনি জাস্ট বই কিনতে গিয়েছে। আমার নানা ভাই হেডমাস্টার ছিলেন, সাইকেল চেপে উনি বইগুলো কিনে নিয়ে বাসায় এসছেন।
বাসা না তো বাড়ি আর কি, অনেক বড় বাড়ি। এবং সেখানে এসে দেখেছেন যে আমার বাবা তার আত্মীয় স্বজন নিয়ে বসে আছেন, এবং ওনারা 7 দিন বসেছিলেন। খড়ের যে গাদা, সেই খড়ের গাদা 2টা গাদা পুড়িয়ে ফেলেছিল খড়গুলো বের করে করে, পরে বাধ্য হয়েছে। এবং আমার যেটা হয়েছে, এখানে আরেকটু অ্যাড করি, আমার দাদা বিয়ে করেছিলেন আমার মায়ের ফুপিকে। আমার দাদা 4টা বিয়ে করেছেন, ওকে, বাট ওই প্রেমটা উনি ভুলতে পারেননি। ফলে যখন আমার বাবা হয়েছেন তখন উনি ডিটারমাইন্ড ছিলেন যে এই বংশের একটা মেয়ে নেবেন, এবং আমার বাবাকে আমার নানা ভাইয়ের কাছে দিয়ে দিয়েছিলেন যে এই ফ্যামিলিটার মতো করে যেন ছেলেটাকে বড় করতে পারে। এবং সেটাই হয়েছে, উনি সাকসেসফুল, বিয়েটাও হয়েছে। বাট আমার মা যেটা করেছেন, 2 বংশে আমি বড় মেয়ে, এবং সেম ব্যাপার, 9-10 উঠতে উঠতে আমারও বিয়ে, আজকে চাচা কালকে ফুপি, ওইরকম খালু যারা আছে বিয়ে দিতে হবে অস্থির। কিন্তু আমার মা খুব শক্ত করে দাঁড়িয়েছিলেন, এবং উনি শুধু আমাকে একটা কথা বলেছিলেন যে তুমি যদি পড়তে চাও, আমি তোমার গ্র্যাজুয়েশন পর্যন্ত আমি তোমার বিয়ে হতে দেব না, এবং এই সাপোর্টটা আমি দেব। এবং সত্যি উনি ওনার প্রমিসটা রেখেছেন। কেউ যদি আসতেন, আমার মনে আছে বেশি কষ্টটা যখন হয়েছিল যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই, প্রায় প্রতি সপ্তাহেই আমার বিয়ে হয়ে যায়, এরকম একটা অবস্থা। হল থেকে এসে নিয়ে যাচ্ছে রোকেয়া হলে, আর আম্মা আমাকে কী করতেন, তো আরিফাও রোকেয়া হলে থাকতো। হ্যাঁ, আম্মা আমাকে পেছনের একটা দরজা দিয়ে বলতেন ওরকম চাচার বাসায় চলে যাও, কিংবা আত্মীয় স্বজনের বাসায় পাঠিয়ে দিতেন, পরে উনি ম্যানেজ করেছেন। তো এইভাবে আর কি আমার পড়াশোনাটা করা। এবং আসলে আমাদের মুরব্বীরা যে বটবৃক্ষ, আমি আমার মাকে আমি কিছুতেই এই জায়গাটা থেকে সরাইতে পারবো না। সবার মাই বড়, সবাই মায়েরই মা সাপোর্টিভ, কিন্তু আমার মায়ের এই জায়গাটা বোধহয় আমি কোনোদিনই ভুলতে পারবো না। আজকের মিতা আলী কিংবা আজকে ডক্টর আলো আরজুমান বানু, পুরোটাই আমার মা। আচ্ছা, কিন্তু আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছিলাম, আপনার সেই বান্ধবীদের এখনকার আচ্ছা, ওই বান্ধবীদের খবরটা হচ্ছে, এটাও আর একটু মজার, যে ওই সময়ে আমি ছিলাম যেমন, ওরা এখন তেমন। কারণ আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, যেহেতু আমি 2 ফ্যামিলির বড়, আমার অনেক বড় ওড়না ছিল, আমি কথাও অত ভালো বলতে পারতাম না, আমি শুধু পড়তেই পারতাম। এটাই আমার একমাত্র ধ্যান জ্ঞান এবং গুণ, অথবা বেগুন, অথবা অযোগ্যতা কিংবা যোগ্যতা, যাই বলো, সামাজিকতা, সাজুগুজু, এই জিনিসগুলো আমি পারতাম না, আমি শুধু পড়তেই পারতাম। এবং দেখা যেত যে ইউনিভার্সিটি লাইফে ওরা মজা করছে, দৌড়াচ্ছে, খেলছে, ফ্যাশন করছে, প্রেম পড়ছে, আর আমিও সেই খালি লাইব্রেরিতে পড়ছি কিংবা বাসায় থাকছি, এই টাইপের ব্যাপার। কিন্তু এই মুহূর্তে এখন ফেসবুক আর হোয়াটসঅ্যাপের বদৌলতে দেখা গেছে সারা পৃথিবী জুড়ে অনেকেই আবার চলেও গিয়েছে, মারা গিয়েছে অনেকে, তাদের সাথে আবার অ্যাটাচমেন্টটা হয়েছে। এখন দেখা যাচ্ছে তারা হচ্ছে সেই ব্যাস বা সেই একটা কি বলবো তোমাকে, এটা কিভাবে বলা যায়, সেই ধর্মীয় যারা আছেন তারা আবার কিভাবে নেবেন, মানে খুব ধর্মীয় জীবনযাপন করছে, বোরকা পড়ছে, পর্দা করছে, রোজা নামাজ করছে, অনেকের তো বাচ্চা কাচ্চা সংসার আছে, এবং তারা বলছে যে দেখা হলেই বলছে যে, অনেকেই বলছে যে এই কী করিস তুই, এখন তো নামাজ কালাম পড়ার কথা, এখন তুই এগুলো করছিস, এটা তো ইউনিভার্সিটি লাইফে করার কথা, তুই এখন এটা করছিস। তো রিভার্স আর কি বিষয়টা। আমি ঠিক জানি না যে ওরা কেন আমাকে এইভাবে নিতে চায়। আমি তাদেরকে বলি যে আমি খুব ভালো আছি, আমি আমার সময়টাকে এনজয় করছি। ওকে, জীবনে এস্টাবলিশড বলতে যা বোঝায় সেটা তো সাধারণত মানুষ 50-এর মধ্যে হয়ে যায়। 50-এর পরে এস্টাবলিশড যারা হয় তাদের তো আসলে জীবনভর স্ট্রাগল করেই যায়। তো আমি যদি এস্টাবলিশমেন্টের কথা বলি, মানে আপনার এখন আর নতুন করে কিছু হবেন সেটা তো না, বরং আপনি যেটা হইতে চাইছিলেন বা সেটা হয়ে গেছেন বা সেটার ইয়েতে আছেন। তো আমি জানতে চাচ্ছি যে এই যে এস্টাবলিশমেন্টটা, এই এস্টাবলিশমেন্টের এই এটা মানে আনন্দটা আসলে আপনি কিভাবে
সেলিব্রেট করেন বা আপনি এইটাকে কীভাবে, আপনার মায়ের কথা বললেন, এর বাইরেও আপনার যে এটা মানে আপনার স্ট্রাগলটা বা আপনার সাফারিংসটা তো আপনারই করতে হয়েছে, তো সেটার পরে যখন এই যে আপনি রেজাল্ট পাইছেন এবং এখন আপনি একটা এস্টাবলিশড অবস্থায় আসছেন, এটার পরবর্তীতে আপনার এটা কীভাবে কাজ করে? না, তোমার যে এস্টাবলিশমেন্ট এই শব্দটা এখনো হয়নি আমার জন্য, ওকে, আমি মনে করি। কারণ আমার মনে হয়েছে আমি এখন শুরু করেছি, এখন আমি আমার পছন্দ অপছন্দ আমার কাজগুলো আমি শুরু করেছি। এতদিন শুধু আমি টিকে ছিলাম, কিংবা আমার অস্তিত্বটা শুধু আমি টিকিয়ে রেখেছি যে হ্যাঁ আমি আছি, বাট আমি আমার পছন্দের কাজ করছি, আমি এস্টাবলিশড, আমি এটা মনে করি না। ওকে, আমি যখন আপনাকে দেখছি তখন আপনার বয়স কত, 30-35-এর বেশি হবে না হয়তো, এরকমই হবে। হ্যাঁ, এরকমই হবে। তো তখন যখন আপনাকে দেখছি তখনই তো আপনি মোটামুটি মানে সোসাইটি প্রিভিলেজ যে গ্রুপ বলে সেই প্রিভিলেজ গ্রুপেরই প্রতিনিধি ছিলেন। সো 20 বছর পরে 22 বছর পরে আপনার তো নিশ্চয়ই আরও স্ট্যাটাস আপগ্রেড হয়েছে। তো তাহলে আপনার টিকে ছিলেন বলতে কি মিন করতেছেন, এবং আপনার যেটা বলতেছিলেন যে আপনার স্বপ্নের যে কাজগুলো করার কথা ছিল সেটা আপনি মাত্র শুরু করছেন। তো তাহলে আমি আপনার স্বপ্নের কথাও জানতে চাইব যে কী কী স্বপ্ন আপনার সামনে আছে বা আগে ছিল যেটা আপনি মাত্র শুরু করলেন। আচ্ছা, তোমার এখানে দুটো প্রশ্ন। এক হচ্ছে যে আমি টিকে ছিলাম, এই জিনিসটা তুমি কিভাবে, মানে আমি কেন এটা বলছি, কারণ তোমার সাথে আমার যখন দেখা হয় তখনও আমি একটা ভালো গ্রুপে ছিলাম, বাংলাদেশের জন্য অবশ্যই একটা ভালো, আমার অবস্থানগত একটা ভালো ছিল, এখনও আমি একটা সুবিধাজনক জায়গায়। হ্যাঁ, মানে তখনকার সাথে তো নিশ্চয়ই আপনার আপগ্রেডেশন হয়েছে, এটা তোমার মনে হচ্ছে। হ্যাঁ, তো আমার যেটা মনে হয় সব কথা আসলে আমাকে কেন্দ্র করেই হচ্ছে, কিন্তু আমি আমাকে কেন্দ্র করে কথা বলতে চাই না, আমি অ্যাজ এ হোল কথা বলতে চাই। কিন্তু তুমি যেহেতু আমাকেই বলছো, আমি আশা করবো এরপরে তুমি অ্যাজ এ হোল ইয়েটাও কথা বলবা, তো আমি আমার কথাটাই বলি। ধরো এই যে ইউনিভার্সিটি ভর্তি হওয়া পর্যন্ত, হ্যাঁ, অর্থাৎ গ্র্যাজুয়েশন পর্যন্ত, এটা আমাকে টিকে থাকতে হয়েছে আমার লেখাপড়াটা চালানোর জন্য। হ্যাঁ, একটা কথা বললে হয়তো একটু হেসেই দিবা, আমি দেখতে ভালো এবং এইটার জন্য আমাকে এত বেশি প্রেশারে থাকতে হয়েছে, এত বেশি যে কি করে ফেলবে, উল্টাপাল্টা হয়ে যাবে। আর আমাদের 90-এর দশকে তুমি যত ভালো ছেলে পছন্দ করো কিংবা যত ভালো মেয়ে পছন্দ করো, সমাজের চোখে তার চেয়ে ভালো কিংবা তার চেয়ে খারাপ ছেলে মেয়ে হতেই পারে না। এখন তো আমরা অনেক উদার, যেমন আমি আমার ছেলেকে বলি যে বাবা তুমি যদি তোমার মতো পছন্দ করে নিয়ে আসো, কারণ লাইফটা তোমার, পার্টনারও তোমার মতোই হওয়া উচিত। বাট আমাদের সময় তো ওটা ছিল না, তো আমাকে যেটা করতে হয়েছে, না কারোর সাথে কথা বলা যাবে না, এটা করা যাবে না, সো আমাকে না একটা সাইড নিয়ে চলতে হয়েছে। এবং আমার যেটা সাইড সেটা হচ্ছে পড়া, সব ধরনের পড়া, বইয়ের সাথে, যেটার সাথে আমার মানে আমার বিপরীত জেন্ডারের সাথে আমার কমিউনিকেশনটা কম হয়, এবং আমি একটা সেফ সাইডে থেকে কাজ করি। এবং অবশ্যই অবভিয়াসলি তখন আমাকে একটা ধর্মের আবরণ মেনে চলতে হয়েছে। যদি আমি ধর্মের আবরণ না মেনে চলি, একটা সোসাইটির বিশাল একটা দায়বদ্ধতা থাকে। এবং আমি যেহেতু আমার মাকে বলেছি যে হ্যাঁ আমি পড়াশোনাটা করব, এবং উনি বলেছেন যে আমি যেন অন্য কিছু না শুনি, সো অন্য কিছু আমার মাথায় একেবারেই ছিল না, কখনোই না। বাট আমি তো হিউম্যান বিং, আমার চোখে কেউ পড়েনি তাতে হতে পারে না, কেউ আমার মনে ছায়া ফেলেনি তাতে হতে পারে না। বাট ওখানে আমাকে নিজেকে কন্ট্রোল করতে হয়েছে। এবং সাথে সাথে আমি যেটা মনে করেছি, যেহেতু আমি পড়ার মধ্যে থেকেছি, আমার মাথায় সবসময় একটা জিনিস থাকতো, কাজ করতেই হবে তোমাকে, যে কোনো কাজ। তুমি আগেই বলেছো আমি প্রিভিলেজ গ্রুপের, আমার জন্ম যখন হয় তখন সবাই বলেছে টাকার সাহেবের মেয়ে, আমার বাবা ব্যাংকার, এবং সেই সময় ব্যাংকারদের টাকার সাহেব বলা হতো। বাট সেই জিনিসটা না আমার মধ্যে ইনপুট হয়নি কখনো। আমি সে ফার্স্ট ইয়ারেই আমাদের ইনকোর্স সিস্টেম ছিল, তখনই আমার মনে হয়েছে আমি ইউনিভার্সিটিতে আছি, আমি খেলা করি, আমি কালচারাল প্রোগ্রামে যাই, উপস্থিত বক্তৃতা করি, অভিনয় করি, মাঠে দৌড়ে বেড়াই, বিএনসিসি করি, এবং সাথে সাথে আমি টুকটাক কাজ করি। তারপরও তো কিছু সময় থাকে
কারণ আমার সারাউন্ডিংসে যা ছিল তারা সবাই অন্য কাজে ব্যস্ত ছিল, তো আমার জন্য তো এটা নিষিদ্ধ, সো আমাকে ব্যস্ত থাকতে হবে। এবং আমি সেই সময় এটা আসলে এখনকার ইয়েরা শুনলে হয়তো তুমিও এখন চোখ তুলবা, যে আমি মার্কেট সার্ভে করতাম। আচ্ছা আমাদের ওখানে এখন যেটা পুলিশের ইয়েটা আছে, এখানে বিশাল একটা বস্তি ছিল। এই বস্তিগুলোতে আমি ইকবাল রোডে তোমার এনজিওটার নামটা ভুলে গেছি আমি, ওখান থেকে একটা ইয়ে ছিল এবং ওদের সাথে আমার কথা ছিল যে পরীক্ষার আগে আমি করব না, বাট এরকম করে করে আমি কাজটা করতাম। কারণ আমার মনে হতো যে আমি যদি পথে বের না হই, পথ আমাকে চেনাবে না। আমাকে পৃথিবীটা দেখতে হলে, আমাকে জানতে হলে আমাকে পথে বের হইতে হবে, আমাকে আকাশ দেখতে হবে পুরোটা, আমাকে মানুষের সাথে মিশতে হবে। আমি যদি এই 4 দেয়ালের মধ্যে বই থেকে শুধু বইগুলো পড়ি, সেটা আমাকে 100% মানুষ করবে না। তারপরে আমার যখন বিয়ে হলো, সেটা একেবারে একটা অন্য অভিজ্ঞতা, বুঝছো? মানে তুমি তো আমাকে প্রিফেলাইজ বলছো, হ্যাঁ ফাইন, ইটস ওকে, বাট এটা খুবই একটা দুঃখজনক জায়গা যে এই যে নারী না, এই শব্দটা খুবই রহস্যময় একটা শব্দ। মি মাইসেলফ, আমি একজন মহিলা, আমি একজন নারী, আমি একজন মেয়ে, আমি একজন মা, আমি একজন হয়তো শাশুড়িও হব, আমি একজন বান্ধবী, আমি অনেক কিছু। বাট এই জায়গাটা এত জটিল, এত কুটিল। এই জায়গাটায় ঢুকে গেলে না, তুমি পৃথিবীর কিচ্ছু চিনবা না, কিচ্ছু না। মানে তুমি না ইমাজিনও করতে পারো না ওটা কি ধরনের জগৎ। জ্ঞান, সাহিত্য, সংস্কৃতি কিচ্ছু এখানে খাটে না, কিচ্ছু না। ওই যে 50, বুঝছো, ওই 50টা এমন করে অন্ধকার করে দেয় ওই জায়গাটাকে, ওখান থেকে বের হওয়া এটা যে এত জটিল। তোমার মনের ভিতরে যদি সূর্যের প্রদীপ্ত কিরণ না থাকে, তুমি ওখান থেকে বের হতে পারবা না। কবরের মতো অন্ধকার ওই জায়গাটা। আচ্ছা, তো আপনি যেহেতু 50-এর নারী বিষয়ে কথা বলতে চান, তো আপনার এই যে 50-এর নারী বিষয়ক আপনার যে পর্যবেক্ষণ, উপলব্ধি বা অনুসিদ্ধান্ত যেটাই বলি, এইটার আসলে যদি আমি করতে চাই, মানে সোর্স জিজ্ঞেস করি, এইটা কি মানে আপনার চেনা মানুষদের পর্যবেক্ষণ করে এইগুলো তৈরি হয়েছে, নাকি বইপত্র পড়ে, ফিল্ম দেখে? মানে আপনার এই উপলব্ধিটা, আপনি যেহেতু বললেন যে আপনি আপনার নিজের ব্যাপারে কথা খুব একটা বলতে চান না, মানে আমার যেটা প্ল্যান ছিল যে আপনার গল্প দিয়েই মোটামুটি আপনাকে আমি এই বয়সে একজন স্যাম্পল হিসেবে ওই আলাপটা করি, করতে পারো। বাট যেহেতু আপনি বলতেছেন যে আপনি ওভারঅল ওই জনরাটি কথা বলতে চান, মানে ওই 50 এখানে একটা সিম্বল আপনার। আমি থামাই তোমাকে, আমি কেন বলছি, কারণ আমি তো একটা প্রিভিলেজ গ্রুপে থাকছি। হ্যাঁ, আমি এই বয়সে এই যে আমি বলছি আই এম ওকে, আই এম ফাইন, আমি আমার লাইফটা এনজয় করছি, এটা কিন্তু আমার সোসাইটি কিন্তু এটা হচ্ছে না। মানে ব্যতিক্রম যে উদাহরণ না, এই জিনিসটাকে আমি যদি আমাকে ফোকাস করি, ফাইন, কিন্তু আমি ব্যতিক্রমের পাল্লায় পড়ে যাব। তুমি যদি আমাকে ব্যতিক্রম প্রেজেন্ট করতে চাও, ফাইন। না না, ঠিক আছে, আমি দুই জায়গাতেই ওকে আছি, বাট আমি আপনাকে যেটা করতে যাচ্ছি যে আপনার এই 50 সংক্রান্ত যে রিয়েলাইজেশনগুলো, এইটার যে আপনার যে সোর্স, মানে যে অভিজ্ঞতার যে সোর্স, এইটা কি আপনার ব্যক্তিগত সার্কেল থেকে, নাকি এই বয়সী বিভিন্ন মানুষের লেখা টেখা পড়ে বা বইপত্র পড়ে, ফিল্ম দেখে, মানে আপনার এই যে উইজডম যেটা তৈরি হয়েছে এই বয়স সংক্রান্ত, আমি সেটার সোর্সটা জানতে চাচ্ছি। আচ্ছা, এটা আসলে একদম নিজে থেকেই হয়েছে এবং এটার সাথে বাড়ির উপাদানগুলো তো আছে। এটা প্রথম শুরু হলো আমি যখন মা হলাম। আমি একজন বাবা ভক্ত মেয়ে, মানে আমার জ্বর হলেও মানুষ মা বলে, তো আমি বলি বাবা, এরকম করে। আমার বিয়ের পরে যখন জ্বর হচ্ছে, এটা হচ্ছে, তো আমার হাজব্যান্ডও বলে বাবা ডাকছে। হ্যাঁ, আমার মাও হয়তো কখনো কষ্ট পেয়েছে যে বাবা ডাকছে। মানে আমি টাকা সাহেবের মেয়ে, সেটাই আমার মধ্যে। এবং আমার বাবার পৃথিবীটাও হয়তো আমি, সবাই তাই বলে।
ফলে বাবা যা বলতেন মোটামুটি সেটাই ছিল। বাট আমার প্রথম স্বপ্নভঙ্গটা হয় আমি যখন গ্র্যাজুয়েশন করি। একটু পার্সোনাল কথা চলে আসে, হ্যাঁ, এডিট করে নিও। আমি যখন গ্র্যাজুয়েশনটা করি, তো সেই পর্যন্ত আমি আগেই বলেছি যে আমার পেছনে লাইন ছিল অনেক। আমার বাবা একজন বুয়েটের ফার্স্ট ক্লাস ফার্স্ট, তাকে ঠিক করে রেখেছিল, এবং সেই ভদ্রলোক 3-4 বছর টানা অপেক্ষা। তো এই আলাপ যদি আমরা এতে বাদই দেই, তাহলে এই আলাপ শুনে আমি কি করবো? না না, আচ্ছা তুমি দিতে পারো, অসুবিধা নেই। তো বাট একটা সময় আমার মনে হলো যে না, উনি না। লাইফ ইজ লাইফ, লাইফটা একটু অন্যরকম। খুব সুন্দর একটা মানুষ, খুব স্ট্রাকচার একটা, কথা বলবে হেসে, মানে চাঁদ দেখতে চাইলেও তার শিডিউল করতে হবে, কিংবা আমি রাস্তায় হাঁটবো, আমি ক্যাম্পাসের জারুল দেখবো, ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজবো, রিক্সায় এটার জন্য শিডিউল করতে হবে। এর জন্য আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট কাউকে বিয়ে করতে হবে, নট দ্যাট। আমি আমার লাইফটা এনজয় করতে চাই। আমি জিন্স পরবো না, আমি পাঞ্জাবি পরবো না, আমি কি পরবো, দ্যাটস মাই চয়েস। আমি কবিতা পড়বো না, আমি আকাশ দেখবো, আমি সন্ধ্যায় ঘুরবো, আমি হোটেল সালাদিয়ায় চা খাবো, এটা আমার চয়েস। একটা সময় আমার মনে হলো যে নো, সে হয়তো অনেক ব্রেনি, অনেক কিছু, বাট সে আমার জন্য না। হ্যাঁ, কারণ ততদিনে আমি পৃথিবী অনেক দেখেছি। আমি আগেই বললাম আমি মার্কেটিং ওটা করতাম, করতে করতে একসময় জানাজানি হয়ে গেল যে হ্যাঁ, ব্যাংকারের মেয়ে ওই বস্তির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তারপরে আমাদের ডিপার্টমেন্ট থেকে বাইরে একটা ইয়ে ছিল, তো তখনকার সময় অনেক টাকা, বিদেশে ট্যুর করতে হবে। তো আমার মনে হলো যে না, অনার্স শেষ, আমি জানি বাইরের পৃথিবীতে 18 বছর হলে সে আমাদের দেশেও, কিন্তু আমাদের দেশে যেটা হয় কাগজ কলমে 18 হয়, কিন্তু বাস্তবে কোনো দিনও 18 হয় না। সেই 28 কিংবা 38-এও টাকা দিতে হয় বাপ মাকে। কিন্তু এটা আমার মাথার মধ্যে ঢুকে গিয়েছিল যে নো, 18 মানে 18, এরপরে আমি টাকা নিব না। তো আমি স্কলারশিপ ইয়ে করতে হচ্ছে, আমি পার্ট টাইম কাজ করছি, এবং তখন ট্রেড ফেয়ার, ফর দ্য ফার্স্ট টাইম ট্রেড ফেয়ার সিঙ্গার প্যাভিলিয়ন থেকে আমাদের চয়েস করলো, এবং আমরা রোকেয়া হলের 29 জন আমরা জয়েন করলাম। বেশ ভালো একটা অ্যামাউন্ট দিল আমাকে। কিন্তু এই জিনিসটা আসলে প্রচার হয়ে গেল যে হ্যাঁ, মিতা ইয়ে করছে। তখন আমি লিখছি, বিভিন্ন জায়গায় কবিতা টবিতা যাচ্ছে, লেখা যাচ্ছে, আমি বিভিন্ন জায়গায় ঘুরছি, এবং এগুলো আমাকে খুব টাচ করতো, মেয়েদের এই জিনিসগুলো, ওগুলো আমি লিখছি। অবভিয়াসলি লেখাগুলো একটু অন্যরকম হয়ে যাচ্ছে, এবং এটা বিশাল একটা সামনে একটা ওয়াল দাঁড়িয়ে যাচ্ছে, এবং ফার্স্ট ওয়ালটাই আমার বাবা বললেন যে না, এটা করা যাবে না, তোমাকে ওই ছেলেকেই বিয়ে করতে হবে, তোমাকে সংসার করতে হবে, তোমার এসব কাজকর্ম সব বন্ধ, কিছুই করা যাবে না। ততদিনে কি আপনি গ্র্যাজুয়েশন শেষ করে ফেলছেন? গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে। তাহলে তো আপনাকে অনেকদিন পর্যন্ত বিয়ে দেয় নাই, মানে ওই সময়ের কনটেক্সট। কারণ ইয়ে ছিল আমার গ্র্যাজুয়েশন পর্যন্ত, আমার মায়ের সাথে আমার কথাই ছিল আমার গ্র্যাজুয়েশন করতে হবে। কারণ আমার ওইসব বই টইগুলো পড়ে আমার মনে হয়েছিল গ্র্যাজুয়েশন এমন একটা জিনিস যে আমি আমার মতো করে নিজেকে চিনতে পারবো। আমার ওই 4 দেয়ালের যে জানালাটা আছে, ওই জানালাটা তখন বিশাল বড় একটা দরজা হয়ে যাবে। হ্যাঁ, এটা আমার মনে হয়েছিল, এবং এই জন্যই আমার মায়ের সাথে আমার কন্ডিশন ছিল। বাট যেহেতু আমার গ্র্যাজুয়েশন হয়ে গেছে, আমার মায়ের সাথে আমার কন্ডিশন শেষ। আমার বাবা প্রথমেই আমার সামনে দাঁড়িয়ে গেল, নো। এবং আমি তখন যেটা করলাম, এটা একটু বোকামি হয়ে গিয়েছিল, কাউকে কিছু না বলে 1.5 মাসের জন্য একটা এনজিওর সাথে বাইরে চলে গেলাম। তো কোন দেশে? হ্যাঁ, মানে দেশের ভেতরে না দেশের ভেতরেই। দেশের ভেতরেই, কারণ বাইরে যেতে গেলে পাসপোর্ট এগুলো তো আব্বা জেনে যাবে। আব্বা খুব কষ্ট পেল যে একটা ছেলে 3-4 বছর ঘুরলো, তাকে সে মানা করে দিচ্ছে, এবং আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই খুব একদম বকা টকা, এই জন্যই মেয়েদের পড়াইতে হয় না এত, আবার ঢাকা ইউনিভার্সিটি, আবার মেয়ে এসব পড়ে, লেখাপড়া। তো তুমি যে বলছিলে না যে প্রিভিলেজ গ্রুপ এবং অন্ধত্ব, দেখো কেমন করে আসছে। পরে 1.5 মাস পরে মা জানতেন, চিঠি টিঠি 1.5 মাস পরে আমি যখন আসলাম, তখনও কোথা থেকে কাকে হয়তো একটু আমি জানি না, তারা আমাকে দেখেছে, এবং মেয়ে কালো, এই জন্য সেই বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে। এখন আমার মাও খেপে গেলেন, হ্যাঁ, কারণ আমি 5 মেয়ের মধ্যে বড় মেয়ে। এখন আমার মা বাবা দুইজনই খেপে গেলেন, এবং আবার ঠিক হলো সেই যে
উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট ট্রিপল এর মেয়ে কালো মানে সেই মেয়েটাকে আমি আপনি কালো ছিলেন নাকি? আমি যেহেতু 1.5 মাস ট্যুর করে ও এসেছি, আচ্ছা আচ্ছা, মানে তখন হ্যাঁ রোদে আপনার রোদে স্কিন মুখটা, হয়ে হ্যাঁ। গেছে। আচ্ছা, তো তাকে আবার আমাকে বিয়ে করতে হবে। আমি ভীষণ রকম খেপে গেলাম যে যাদের এই ধৈর্যটা নাই, আমি কি রকম এখানে আমি আর পা দিব না। এবং আমি ভীষণ রকমই খেপে গেলাম যে নো, কোনো বিয়ে চলবে না। আমি চাকরি করি, আমার অ্যাকাউন্টেও আমার বাবা যেহেতু ব্যাংকার ছিলেন, আমার স্কুল ব্যাংকিং ছিল এবং আমার অ্যাকাউন্টে তখন প্রচুর টাকা। হ্যাঁ, আমার কোনো দরকার নেই, তোমরা অতি ডিসিশন নাও, কারণ আমার ছোট ছোট বোন, আরও 4টা বোন আছে এবং ওরা আমার ইমিডিয়েট আর কি 1.5 বছর 2 বছর এরকম, সবাইকে বিয়ে দিতে হবে। আচ্ছা ফাইন, ওদেরকে ডিসিশন নাও। এবং আসলেই আমি লাকি, কারণ আমার খুব ভালো একটা ফ্রেন্ড সার্কেল ছিল। আসলে আমার লাইফের সবচাইতে ভিজিবল যে জিনিস, সেটা হচ্ছে আমার লেখাপড়া এবং লেখাপড়ার প্রতি আমার যে নেক, সেটা এর মধ্যে আমার তোমার মাস্টার্স হয়ে গেল। এরশাদের কিছু ঝামেলা ছিল, ওই যে 90 যে আন্দোলনটা ছিল, সেই সময়টাই আমি আসলে চলে গিয়েছিলাম। আন্দোলন হলো আমাদের আমাদের 3টা পরীক্ষার পরে বেশ একটা গ্যাপ হয়েছিল এবং ওনারা ভেবেছিলেন যে এই সময় মেয়েটাকে বিয়ে দিয়ে দিবেন। ওকে, আপনার পড়াশোনার ইয়েতে আমার মনে পড়লো যে আপনার এই আলাপ এখনো পর্যন্ত যেটা হলো যে আপনি খুব পড়ুয়া প্রকৃতির ছিলেন। তাহলে ভার্সিটিতে আপনার মেরিট পজিশন কি পেছনের দিকে ছিল? আদারওয়াইজ এই সাবজেক্ট তো প্রথম দিকে থাকলে হইতো না। তো সেই ক্ষেত্রে অ্যাডমিশন আগে পরে নিশ্চয়ই কিছু একটা আপনার স্ট্রাগল ছিল, আদারওয়াইজ তো আপনার পড়াশোনার মধ্যে তো আপনার একটু সম্ভবত উপরের দিকের সাবজেক্ট আসার কথা ছিল। ওই যে আবারও বলছি, হ্যাঁ সেটা কেন, এখনকার মতো কোচিং তো ছিল না, আর সেই সময়টা আমাদের একটা পারিবারিক স্ট্রাগল ছিল। আমার চাচা মারা যাওয়াতে আমাদের ইকোনমিক্যাল একটা বিশাল ধাক্কা ছিল। তো আমরা তখন মানে একদম কি বলবো, অভিজাত এলাকা থেকে আমরা মিডল ক্লাসে চলে গেছি। আমার মা একটা জায়গা কিনে একটা বাড়ি করেছে থাকার মতো করে, 7টা বাচ্চা, পড়াশোনা, খাওয়া দাওয়া। তো সেই সময়টায় ফোকাস গাইড ছিল। তো আমার তখন নাম হয়ে গিয়েছিল ফোকাস। কারণ তখন আমার গোসল, খাওয়া, ঘুমানো, নামাজ, মানে একেবারেই যে বেসিক কাজগুলো, ওইটা ছাড়া সারাক্ষণ আমি ওটাই করতাম। অসামাজিক ইত্যাদি ইত্যাদি নানান উপাধি ছিল। ফোকাস নাম এবং অসামাজিক এবং যত ধরনের আছে, সাজতে পারে না, চুল ঠিক করতে পারে না, যা 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 হয় আর কি। তো ওই ফোকাস গাইড দেখেই আমি পরীক্ষা দিলাম এবং আমার টার্গেট ছিল, আসলে কথার পিঠে কথা চলে আসে, আমার মনে হতো যে পৃথিবীতে একমাত্র বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং একটাই সাবজেক্ট, সেটা হচ্ছে বাংলা সাবজেক্ট। কারণ হচ্ছে আমার 2 মামা পরপর জাহাঙ্গীরনগর থেকে বাংলা সাবজেক্টে পাশ করেছে এবং আমি যখন স্কুলে পড়ি, ক্লাস 4-এ পড়ি, তখন আমি আমার মামার সাথে জাহাঙ্গীরনগরে গিয়েছি, মেয়েদের হলে থেকেছি। ওখান থেকেই আমার মনে হয়েছে আমাকে ইউনিভার্সিটিতে পড়তে হবে এবং আমি বাংলাই পড়বো। হ্যাঁ, জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে কেউ ছোটবেলায় গেলে তো তার ওখানে যেতে ইচ্ছে হবে। একদম, হ্যাঁ। তো আমি ঢাকা ভার্সিটিতে আসলে আসতেই চাই নাই, ফর্মই তুলতে চাই নাই। কিন্তু আমার বাবা তখন ঢাকা ইউনিভার্সিটি সোনালী ব্যাংক বাবা ফর্ম তুললেন, বাবাই সব করলেন। আমার এখনও মনে আছে, ভাইয়া আমি মাঝখানে, এক সাইডে আমার ছোটো ভাই, এক সাইডে ভাইয়া। আমি কখনো ঢাকা ভার্সিটিতে আসি নাই এর আগে, জাহাঙ্গীরনগরে গিয়েছি অনেকবার। আমি কান্না করছি, আমি বলছি যে না, আমি কিছুতেই এখানে পরীক্ষা দিব না, কিছুতেই দিব না, আমি জাহাঙ্গীরনগরেই যাব। তো আমাকে বললো যে ঢাকা ভার্সিটি কি এত মুখের কথা, তুমি দিল্লি পেয়ে যাবা, তুমি দাও, প্রমাণ করো, ভর্তি হবে কি হবে না সেটা পরে বোঝা যাবে। তো এটা আমার একটু জেদ হলো, যেটা কোনো কথা হলো নাকি, অবশ্যই আমি চান্স পাবো। এবং আমি পরীক্ষা দিলাম, পরীক্ষার রেজাল্ট হলো আমি ইকোনমিক্স পেয়েছিলাম, আমি বাংলাও পেয়েছিলাম, কিন্তু আমি তো জাহাঙ্গীরনগরে বাংলা পড়বো, এই জন্য আমি কিছুই বলি নাই। ভাইবা বোর্ডে আমি চুপ করে বসে আছি। বাবাকে ফোন করলেন, যেহেতু স্যাররা চেনেন। তো বাবা বলল যে বড় ওড়না পড়তাম। আমি তো বললাম এখন একদম রিভার্স হয়ে গেছে। তো বললো হ্যাঁ, মেয়ে তো নামাজি মেয়ে, শান্তশিষ্ট মেয়ে, ওকে ইসলামের ইতিহাস দেন, সহজ সাবজেক্ট আছে, ও পড়বে। আমি তো কিছুই বলি না,
বলছে ও তো কোনো কথাই বলে না। কিন্তু আপনি তো আপনার মেরিট পজিশন অনুসারে বাংলা মনে হয় পাইতেন। সবই পেতাম, কারণ আমি যেহেতু ইকোনমিক্স পেয়েছি আমি সবই পেতাম, বাট আমি তো ঢাকা ভার্সিটিতে পড়বো না, আচ্ছা, এই জন্য আমি কোনো কথাই বলিনি। বাবা এবং ইব্রাহিম স্যার, উনি বোর্ডে ছিলেন, ওনারা মিলে ঠিক করলেন যে আমি ইসলামের ইতিহাস পড়বো। জাহাঙ্গীরনগরের পরীক্ষা দেন নাই পরে? না। আচ্ছা, ঠিক আছে, আমরা ওই জায়গাটাতে ফিরি যে আপনি 50-এর নারী বিষয়ে যখন কথা বলতে চাচ্ছিলেন, আপনি প্রথমেই একটা শব্দ বলছিলেন যে সংকট। তো এই বয়সের আসলে সংকটগুলো কি কি আপনার কি মনে হয়? আমি যদি ব্যক্তিগত এটা বলি, আপনি দুই জায়গা থেকে বলতেন, একটা তো ব্যক্তিগত আর একটা হচ্ছে এই ওভারঅল বয়সের জায়গা আচ্ছা থেকে। 50-এর এটা কেন আমার মাথায় ফার্স্টে নক করলো আমি সেটা বলি। আমার মার যখন 50, কিংবা আমার শাশুড়ির যখন 50, কিংবা আমার খালার যখন 50, মানে ওই এইজে যখন, তখন দেখতাম যে ওনারা চুলার কাছে যেতে পারছেন না, খুব খিটমিটে হয়ে যাচ্ছেন। আমার মা ভীষণ রকম সুন্দরী একজন মহিলা, ভীষণ রকম ফ্যাশনেবল একজন মহিলা, উনি দেখছি কিছুই করতে পারছেন না, খিটখিট হয়ে যাচ্ছেন। উনি আবৃত্তি করতেন নির্ঝরে স্বপ্নভঙ্গ, সেই ইয়েতে রাতের বেলা সে হেমন্তী শুক্লার গান, কিছুই আর হচ্ছে না, খ্যাটখ্যাট হয়ে যাচ্ছেন। এই মানুষগুলোর চেঞ্জগুলো আমাকে খুব পীড়িত করতো, যে কেন তোমরা কেন এটা করছো, কেন এটা করছো। তো বলতো বুঝবে তুমি, যখন তোমার সময় হবে তখন তুমি বুঝবে। এবং সত্যিই তাই। একটু ওপেনই কথা বলতে হচ্ছে, মেয়েদের যখন মেনস্ট্রুয়েশনটা শুরু হয়, এখন তো একটু বেড়েছে, তোমার তো দুটো মেয়ে আছে তুমি জানো, এখন তো 10-12-তে চলে যায়, তো আমাদের সময় আরেকটু দেরি হতো। আমার বোধ হয় ক্লাস 10-এ হয়েছিল, তাহলে তো অনেক দেরিতে 10ম শ্রেণীতে। হ্যাঁ, এখন তো খাবারের ভেজাল, মানে বিশেষজ্ঞরা যেটা বলছেন, হ্যাঁ ওরা খেলাধুলা করে না, ঘরের ভিতর থাকে। আর আমি তো বললামই দুরন্ত অবস্থা ছিল আমার। তো তখন যেটা হয়, তখন হয় তোমার, ধরো সেটা কোণে দেখা আলোর মতো, কিংবা ধরো সকালে সূর্য ওঠার মতো আলোকিত হয়, সবাই তাকিয়ে থাকে, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে, ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ, কিন্তু এইটারই একদম বিপরীত জিনিসটা হয় যখন তোমার 50 হয়, মনোপজিকালীন সময় চলে আসে। সেটা যেটা হয় তোমার এক একজনের এক এক রকম, সোয়েটিং হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, কাজ করতে পারে না, হাঁপিয়ে যায়, নানান ধরনের সমস্যা। কিন্তু পুরুষ নামক যেই লোকটা তার সাথে থাকে, কিংবা অন্যরা যারা থাকে, তারা কিন্তু এটা বোঝে না। আল্লাহ তাআলা তাদের এটা বোঝার মতো ক্ষমতা দেয়নি, দিবেও না। এই জিনিসটা তারা বোঝে না, এটা তো সে এক্সপেরিয়েন্স করে না, কিভাবে বুঝবে? হ্যাঁ, এটা এত কষ্টকর একটা বিষয়। এবং এটার সাথে সাথে যেটা হয়, যেহেতু তার ইন্টারনাল একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা বিশাল একটা জিনিস সে হারাচ্ছে, মাতৃত্বের ক্ষমতাটা সে হারাচ্ছে, এটা তার জন্য একটা বিশাল ইয়ে। এবং তার ভেতরে তো চেঞ্জটা হচ্ছে, যেমন শুরুর সময় যে চেঞ্জটা হয় সেটা হচ্ছে পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, তার রুচি নষ্ট হয়ে যাচ্ছে, তার স্কিন, তার এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এই সময় তার পার্টনার, বলা হয় ছেলেদেরও সেকেন্ড ইয়ে শুরু হয়, তার পার্টনার হয়তো তাকে প্রেশার করছে, কিন্তু এই সময়টা একটা মেয়ের বডিকে নতুন করে তৈরি করতে হয়, এবং এই মন এবং শরীর দুটোকেই নতুন করে তৈরি করতে হয়। এবং তুমি যদি মেডিসিনের ইয়েতে যাও, মানে ডাক্তারদের কথাটা শোনো কিংবা ইয়ে করো, মেয়ে যদি নিজে, মি মাইসেলফ, আমি যেভাবে নিজেকে অ্যাওয়ার করেছি, যেহেতু আমি চাকরি করি এবং আমাদের কমন রুমটা অনেক বড় একটা কমন রুম, এখানে আমাদের সিনিয়ররা ছিলেন, তো আমরা যদি বলতাম এই ওইটা করে কেন, তখন আমাদের সিনিয়ররা বলতো, এখন আমি যেটা বলি যে ওকে করতে দাও, ওর যা ভালো লাগে করতে দাও, ও জোরে হাসে হাসুক, বড় দুল পড়ুক পড়ুক, প্রতিদিন মেকআপ করুক করুক, ওর এই ডিজাইনের জামা পরতে হবে পড়ুক, যা করতে চায় সে করতে দাও, বড় টিপ পড়ুক ছোট টিপ পড়ুক, যা করতে চায়, কিছু বলো না ওকে। এখন আমি বুঝি, কিছু বলো না ওকে। হ্যাঁ, আমি যদি সাপোর্ট, আমি যেহেতু ওনার কাছ থেকে সাপোর্টটা পেয়েছি, তারপরে আমি আস্তে 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 আস্তে, এখন তো ফেসবুক, জিমেইল এগুলো এসছে, আস্তে আস্তে আমি সার্চ করছি, এবং আমাদের যারা আশেপাশে আছে তারা বলছে যে আমাদের এখনকার করণীয়গুলো কী, হ্যাঁ আমাদের সাপোর্টগুলো কী।
এবং এই জায়গাটাতেও আমি আসলে তুমি যদি ঘুরে দাঁড়াও, তুমি যদি বলো যে আমার এখন এই কন্ডিশন, তুমি যদি একবারের জায়গায় 3বার বলো যে না আমার এখন এই অবস্থা, আমাকে এইভাবে সাহায্য করো, আমার মনে হয় না কোনো শিক্ষিত মানুষ, কোনো বিবেকবান মানুষ তাকে ইগনোর করবে। সেটা তোমার পার্টনার হোক, সেটা তোমার মেয়ে হোক, সেটা তোমার যেই হোক। আর আমি যেহেতু আমার জীবনটাই পড়াশোনার সাথে চলেছে, আমার চারপাশে যারা আছে তারা খুব সংবেদনশীল মানুষ, এবং তাদেরকে আমি ওই লজ্জা কিংবা এই জিনিসটাকে আমি আর রাখিনি। আমি বলেছি, ওপেনই বলেছি যে দেখো তুমি পড়ো, আমার টপিকগুলো আমি আমার পার্টনারকে পাঠিয়েছি। আমি বললাম যে দেখো আমার এখন এই কন্ডিশন, তোমাকে যদি আমার সাথে চলতে হয় তোমাকে এইগুলো মানতে হবে, কারণ এটা একটা সাময়িক সময়। কারণ 50-তে যদি 45 থেকে শুরু হয় তো জিনিসটা অনেকের 45-46 একটা প্রক্রিয়া শুরু হয়, এটা মোটামুটি 4-5 বছরের একটা প্রক্রিয়া। তারপরে যদি আবার সেট করে নেওয়া যায়, আবার সে অ্যাজ এ সোয়েল একটা লাইফ লিড করতে পারে। কিছু ঘাটতি তো থেকেই যায়, বাট সে ফিরে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আবারও আমি থ্যাঙ্কস টু মাই ফ্যামিলি, থ্যাঙ্কস টু মাই পার্টনার এবং থ্যাঙ্কস টু মাই এনভায়রনমেন্ট, আমি তাদেরকে বোঝাতে পেরেছি এবং তারা সবাই আমাকে সাপোর্ট করে। কিন্তু এই যে দেখছো এই যে এটা হচ্ছে একটা বিশেষ একটা ব্যাপার, এটা চলতেই থাকে। কারো কারো খুবই সিরিয়াস হয়, কেউ কেউ অজ্ঞান হয়ে যায়, অনেক ধরনের। এটা আসলে যেমন তোমার যেমন বাবা হয়েছো তুমি, এটা যেমন প্রকাশ করার মতো, তুমি কোনো শব্দ দিয়েই প্রকাশ করতে পারবে না এই অনুভূতিটাকে। কিন্তু বাবা হওয়ার জন্য আমার তো কোনো প্রেশার নিতে হয়নি, নেতা কিন্তু মা হয়, হওয়ার জন্য তো কিন্তু একটা তোমার ফিলিংস, মনে তো একটা ফিলিংস কাজ করেছে যে আমি বাবা। হ্যাঁ, কিন্তু এইটার জন্য তো আমার কোনো রকম কোনো বায়োলজিক্যাল চেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয় নাই, জাস্ট তোমার একটা মানসিক একটা মানে ধারণ। আমার একটা বই বের হইলে আমার আনন্দ লাগতে পারে, আমি কোথাও একটা ভালো কাজ করলে আনন্দ হইতে পারে, এটাও আমার অনেকগুলো আনন্দের একটা। হ্যাঁ, কিন্তু এটার জন্য তো আমার কোনো আলাদা কোনো যেটা আরিফান যাইতে হয়েছে, রাইট, আমি তোমাকে এটাই বলতে চাচ্ছি, এইটুকু। কিন্তু যে নিচ্ছে ওই যে কষ্টটা, ঠিক একইভাবে এই কষ্টটা যে মানে মনোপজকালীন সময়টা না পার করেছে বুঝবে না সে, এটা বোঝানো সম্ভব না। এবং শুধু যে আচ্ছা পরের কথাটা বাইরের জিনিস কিংবা যদি হোল ওয়ার্ল্ডের কথা বলতে চাও সেটা হয়তো অন্য ইয়েতে হবে। আচ্ছা, তো আপনি বলতে চাচ্ছেন যে এই বয়সের প্রধান সংকট আসলে মনোপজ, যেটা এটা থেকেই মানে শারীরিক চেঞ্জটা। আর এটা হচ্ছে একদম ব্যক্তির প্রধান, যেমন আমাকে যেহেতু তুমি বলেছো এই জন্য আমার এখন শারীরিক, এটাই আমার প্রধান সমস্যা। কেননা আমার পার্টনার সাপোর্ট করছে, আমার ফ্যামিলি সাপোর্ট করছে, আমার এনভায়রনমেন্ট সাপোর্ট করছে, আমার ইকোনমি আমাকে সাপোর্ট করছে, আমার সচেতনতা আমাকে সাপোর্ট করছে। এই জন্যে আমার সমস্যা শুধু এটা। কিন্তু তুমি যদি আদার্স ওমেনদের কথা বলতে চাও যারা প্রিভিলেজড না, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কি হয়, সোসাইটি তাদের কি করে, তুমি একদম প্রথমে যে কোশ্চেনটা করলা যে আমার সমবয়সী অন্যরা কি করছে, ওরা যেটা করছে নাতি নাতনি পালছে কিংবা বাসার অন্য যে কাজগুলো সেইগুলো তার উপরে ইম্পোজ করা হচ্ছে যে তুমি এগুলা করবা, তুমি এইগুলা করবা। কিন্তু ওই ভদ্র মহিলার তো এগুলো করার মতো ওর শারীরিক সাপোর্টও নাই, মানসিক সাপোর্টও নাই, সে তো ক্লান্ত। হয়তো সে সারাটা জীবন অনেক কষ্ট করেছে, অনেক ইয়েগুলো পার হয়ে আসছে। আমি যেমন যেটা করছি যে হ্যাঁ আমি আমার স্বপ্নগুলো শুরু করেছি, আমি এখন লিখছি, আমি এখন ঘুরছি, আমি এখন দেখছি। আমি সারা জীবন বাংলাটা পড়তে পারি নাই তো আর, হ্যাঁ আমি মাস্টার শেষ করে যেহেতু আমার ইয়ে ছিল, আমার ফ্রেন্ডদের একটা ইয়ে করে আমি চাকরি নিয়ে আমি সাথে সাথে এমফিলে ভর্তি হয়ে গিয়েছি। এমফিলটা করতে করতে আমি তারপরে বিয়ে হয়েছে, আমি তখন রেডিওতে কাজ করেছি, তারপর আমার বাচ্চা, আমার চাকরি, আমি আমার লাইফটাকে চালিয়ে নিয়েছি। কিন্তু যারা এটা করেনি, যারা একটু ওয়েল অফ কিংবা যারা একটু বুদ্ধিমান, জ্ঞানটা তো আসলে সবসময় খালি ওই ডিগ্রির দিয়েই তো হয় না, জ্ঞান তো একটা অবারিত জিনিস। এবং এটা
আমরা প্রতিদিন শেখার মতো একটা জিনিস, প্রকৃতি থেকে আমরা শিখি। এবং একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তারও অনেক ক্রোমোজোম মিলে সে অনেক বুদ্ধিমান থাকে। তো এমনও অনেক আছে হয়তো লেখাপড়া শিখে নাই, কিন্তু সে হয়তো ফ্যামিলির প্রধান, সে হয়তো তখন নিজেকে সাজিয়ে নিচ্ছে, গুছিয়ে নিচ্ছে। টাকা পয়সা কিংবা অর্থনৈতিক স্বাধীনতা যে শুধু যারা চাকরি করে তা কিন্তু না। খুব ভালো একটা কৃষক পরিবারের যিনি মুরব্বী আছেন তিনিও কিন্তু তখন ওয়েল অফ হতে পারেন, হ্যাঁ, কিংবা ব্যবসা করেন তিনিও ওয়েল অফ হতে পারেন, মানে নেতৃত্বটাই উনি চলে আসতে পারেন। কিন্তু এই জন্যে যেই সচেতনতাটা দরকার যে আমি একজন, আমার সত্তাটাকে স্ট্যান্ড করার মতো শক্তি যাদের আছে তারা ওইগুলো সরাতে পারে। যে না বাবা, আমার এখন শরীর খারাপ, কিংবা আমি তো সারা জীবন করেছি, এখন তোমাদেরটা তোমরা করবে। হ্যাঁ, এই জায়গাটা যারা শক্ত তারা পারে। এটা হচ্ছে তোমার একটু ভালো। আর যারা একেবারেই আমাদের কি বলবো তোমাকে, সাধারণ জনগোষ্ঠী, দিন আনে দিন খায় কিংবা কিছু, কিংবা যাদের কাজ করে খেতে হয়, তাদের জন্য বিষয়টা একেবারেই কষ্টকর, ভীষণ রকম কষ্টকর। এবং এই জিনিসটাও এখন আমাকে টাচ করে যে ঢাকা শহরে আমি যেসব এরিয়াতে থাকি, যদি আমি রাতে বের হই, গুলশানেও যদি তুমি যাও কিংবা বনানীতে, রাত 1টা, 1:30, 2টা, 12টা, অথবা এলিফেন্ট রোডে অথবা সেন্ট্রাল রোডে, হাসপাতালগুলোর আশেপাশে দেখা যাবে যে বয়স্ক মহিলারা ভিক্ষা করছে। এটা অবশ্য 2 রকম মত পাওয়া যায়। আমি যখন কথা বলেছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে, আমি বলেছি তোমরা কি করো, এটা তো সমাজ কল্যাণের কাজ। ওরা বলে যে তুমি তো অনেক সফট, এই জন্য তুমি মনে করো যে ওরা সত্যি বিপদে আছে, কিন্তু এদেরকে আসলে কেউ ইউজ করছে, ব্যবসা করছে। কিন্তু আমি মাঝে মাঝে এমন অনেকজনকে পাই, মনে হয় যে একদম ঘর থেকে বের হয়েছে, অভিমান করে চলে এসছে, তাকে বুঝতে পারছে না। এরকম ছেলেরাও আছে ক্যাম্পাসে, ইয়ের মধ্যে পিছে মাথার নিচে একটা ব্যাগ দিয়ে সে শুয়ে আছে, কারোর সাথে কথা বলে না। এরকম অনেক 5-7 জনকে আমি আমাদের দারোয়ান টারোয়ান দিয়ে নিয়ে, তারপরে আমাদের তো সাইকোলজি ডিপার্টমেন্ট আছে টিএসএ, তো এরকম নিয়ে গিয়েছি। তো মানে এটা আসলে একটা বিশাল একটা সাপোর্টের ব্যাপার। এবং এই জায়গাটা এখনো কেউ দেখছে না, এটা অদৃশ্য। একটা ফ্যামিলিতে যখন ওই 50-এর মহিলাটা থাকছে, বয়স্ক লোকটা বলছে এই আমার বুড়ি, এই তোরা একটু বুড়িকে দেখিস তো। কিন্তু বুড়ির যে কি হচ্ছে, বুড়া তখন মনে করছে না যে বুড়ির খোঁজ খবরটা নেওয়া দরকার। সে মনে করছে এর চেয়ে বাইরে গিয়ে ফ্রেন্ডদের সাথে আড্ডা মারা কিংবা একটু চা খেয়ে আসা এটা অনেক গুরুত্বপূর্ণ। ওই ছেলের বউ আছে দেখবে, কিংবা ছেলে দেখবে অথবা মেয়ে দেখবে। অনেক সিরিয়াস হয়ে গেলে, অনেক যদি বিছানায় পড়ে যায়, তখন হয়তো ডাক্তারের কাছে নিয়ে এই গল্পটা আপনি যে পার্সপেক্টিভ থেকে বলতেছেন, এটার তো একটা ভিন্ন পার্সপেক্টিভও আছে। যেমন আপনি মনোপেজ নিয়ে যে গল্পগুলো পাবলিকলি বলতেছেন, এইটা তো বাংলাদেশের 90% মহিলা এই সমস্ত গল্প বলাটাকে এক ধরনের ট্যাবু মনে করে, বলে না। তো তাহলে আপনি যদি নাই বলেন, সেটা তো আসলে আর একজন কীভাবে বুঝতে পারবে? তো আমার তো মনে হয় যে কলটা ওই দিক থেকে আসা উচিত। কোন দিক থেকে? মানে নারীদের দিক থেকে কলটা আসা উচিত। অবশ্যই, এই জন্যই আমি কথা বলছি। আমি তোমাকে টপিকটা কেন বললাম, কারণ তুমি হয়তো তোমার জনপ্রিয়তা জানো না, আমি জানি, আমি একটু টের পাই, কারণ বুয়েটের অনেকটা এলাকার সাথে আমি জড়িত। তুমি যখন বলেছো, বলার সাথে সাথে আমার মনে হয়েছে তোমার এই প্রোগ্রামটার মাধ্যমে আমি ছড়িয়ে দিব এই কথাগুলো। মনোপজ কিংবা তোমার পিরিয়ড কিংবা প্রেগনেন্সি, স্তন, যোনিপথ, এগুলো কোনো লজ্জার জায়গা না, এগুলো কোনো লজ্জার জায়গা না। দেখো, এই যে ইরানি একজন শিল্পী রাউফ হাগিগি, ওনার একটা ছবি খুবই এখন হচ্ছে, উনি করেছেন কি স্তনের জায়গাটা এবং এই আমাদের জায়গাটা এটা কেটে দিয়েছেন, কেটে দিয়ে একটা মেয়ের চিত্র দিয়ে দিয়েছেন। তো ওনাকে ভীষণ রকম, ইরান সম্পর্কে সবাই জানে, কিন্তু শুধু ইরান না, সারা পৃথিবীতে মহা হইচই লেগে গেছে যে এই 2টা জায়গা ছাড়া তো মেয়ে হয় না, মহিলারা হয় না। আরে বাবা, এই 2টা জায়গা ছাড়া যদি মহিলারা না হয়, তাহলে তুমি 50+ মহিলাদের কি বলবা? তারা কি তখন চেঞ্জ হয়ে গেছে?
তুমি তাদের সুবিধাটা নিবা, তুমি তোমার বংশধর রক্ষা করবা, তুমি তোমার সমস্ত জীবনের সব কিছু করলা। দেখো এত কিছু বলছে, কেউ কি এখনো গৃহকর্মের টাকাটা দেয়? তুমি দাও তোমার ওয়াইফকে গুনে গুনে, যে তোমার বাচ্চার জন্য সে কয় ঘন্টা দিল, তুমি রান্নার জন্য কয় ঘন্টা দিল, তোমার শোয়ার জন্য কয় ঘন্টা দিল, ঘর পরিষ্কার করার জন্য কয় ঘন্টা দিল? দাও তো না। অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি একজন বাঁধা মেয়ে রাখো অথবা ছুটা বুয়া রাখো, তুমি 4 কাজের জন্য 4,000 টাকা দিচ্ছ, সে 10 মিনিট কিংবা 15 মিনিটে কাজটা করে যাচ্ছে। এগুলো তো এখনো কেউ স্বীকার করছে না, কেউ স্বীকৃতি দিচ্ছে না। কেউ যদি বলে তখন বলবে যে কেন, তাকে আমি খাওয়াচ্ছি, রাখছি, করছি, হ্যাঁ, তার সব চাহিদা মেটাচ্ছি। হ্যাঁ, তুমি সব চাহিদা মেটাচ্ছ। আমি তো তোমাকে বলেছি আমি অনেক ধরনের মানুষের সাথে মিশেছি এবং আমি একটা প্রিভিলেজ সোসাইটিতে আছি। এই প্রিভিলেজ সোসাইটির আরেকটা দিক হচ্ছে যাদের অনেক টাকা, না অনেক টাকা। আমি যেহেতু একটা এডুকেশন এনভায়রনমেন্টে আছি, আমার পার্টনার একজন শিক্ষিত মানুষ, এই জন্য উনি আমার এই দিকটাকে সাপোর্ট করছেন। কিন্তু যারা ব্যবসায়ী, আমি নিজে দেখেছি, তারা ওই মহিলাটাকে মনে করছেন ওই যে উনি বাইরে যাচ্ছেন, কিছু গয়নাকাটি কিনে আনছেন, দামি কাপড় চোপড় নিয়ে আসছেন, হয়তো বছরে একবার ইউরোপ আমেরিকা ট্যুর করতে নিয়ে যাচ্ছেন, অথবা সমুদ্র সৈকতে নিয়ে যাচ্ছেন, কারি কারি টাকা খরচ করছেন, দ্যাটস অল। আর কিচ্ছু যায় আসে না। সে যদি কোনো রকম কিছু চর্চা করতে চায়, সে যদি কোনো কিছু বলতে চায়, কিংবা সে যদি একটু স্বাধীনতা চায়, সেটা চলবে না। কেন? তোমাকে আমি সব কিছু দিচ্ছি, তোমার কি দরকার? বাট কাজ করাটা, নিজের মতো চলাটা 2025-এও কি এই সিনারিও এক্সিস্ট করে? একদম, আচ্ছা, অনেক বেশি করে। আমার তো মনে হয় যে মেয়েরা ট্র্যাপে পড়ে গেছে। আচ্ছা, কারণ এখন যেটা হয়েছে, ওরা একটু বেশি জেনে গেছে, তো জেনে যাওয়াতে যেটা হয়, আমরা যেটা করেছি, একটা একটা করে সিঁড়ি উঠেছি আমি পার্সোনালি, এবং আমাদের জেনারেশনের এক্সেপশনাল ছাড়া মোটামুটি আমরা এইরকমই ছিলাম যে আমরা কষ্ট করে উঠতাম, একটা একটা করে সিঁড়ি উঠতাম। কিন্তু এখন যেটা দেখা যায়, ওই যে সুপার ড্যাডি, সুপার কতগুলো সুগার ড্যাডি, হ্যাঁ, ওরা চায় কি, কেন আমি কষ্ট করব, আমি এক দফায় সব কিছু পাবো, বেড়াতে যাব। ধরো এখন আমার 50, এখন আমার হাজব্যান্ডের সলভেন্সি এসছে। এর আগে যতবার আমি বেড়াতে গিয়েছি, আমার বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছি, আমাদের শেয়ার করতে হয়েছে, হ্যাঁ, কারণ ওই বাচ্চারার তো অত টাকা নাই, এবং এটাকে আমি কিছু মনে করি নাই। কারণ আমার মনে হয়েছে আমি প্রথম হচ্ছে হিউম্যান বিং, এবং হিউম্যান বিং হিসেবে এই সংসারটা আমাদের, এই বাসাটা আমাদের। সো আমার বাসার যত ফার্নিচার আছে আমি শেয়ার করেছি, 80-20, 60-40, যখন যা হয়েছে তাই। যখন বেড়াতে গিয়েছি 86, ওইভাবে আমি শেয়ার করেছি। বাট এখন যখন আমি বেড়াতে যাব, এখন দেখছি যে না, আমার হাজব্যান্ডের সলভেন্সি এসছে। কিন্তু এখন তো আমি 50+, এখন তো আমি অনেক জোরে হাসতে পারি না, দৌড়াতে পারি না, এখন তো আমি ওইভাবে খেতে পারি না, এখন তো আমার লাইফে ওই জিনিসটা নাই, হ্যাঁ। কিন্তু এখনকার মেয়েরা মনে করে কি, যে আরে কেন আমি অত দূর কষ্ট করে, আমি তো এনজয় করতে পারবো না। সো ওরা অনেকেই এই সুযোগটা নিচ্ছে, এবং সুযোগটা নিয়ে ওই বিপদে পড়ে যাচ্ছে। ওরা হয়তো কতদিন, 5 বছর, 10 বছর, 15 বছর ওরা এটাই করে, কিন্তু নিজেদেরকে যে দাঁড় করানোর একটা বিষয় আছে না, ওটা ওরা ভুলে যায়, ফলে ওরা আরও বেশি বিপদে পড়ে যায়। আপনি তো হরমোনাল ইস্যু নিয়ে অনেকক্ষণ বললেন। হরমোনাল ইস্যু নিয়ে আমি হয়তো আরও আলাপ করব, বাট আপনি এর মধ্যে একটা প্রসঙ্গ বলতেছিলেন যে আপনি যেহেতু গুড লুকিং ছিলেন, ফলে আপনার পেছনে অনেক লাইন ছিল, এবং আলটিমেটলি যে কোনো বাংলাদেশের মেয়েরা যদি একটু গুড লুকিং হয়, দেখা যাচ্ছে যে ছেলে পুরো দেখা যাচ্ছে যে অভাব হয় না, সবাই তার পেছনে লেগেই থাকে। কিন্তু যখন এই গুড লুকিং মেয়েগুলো বয়স বাড়ে, মানে এই 50, 52, 55 হয়ে যায় এবং মনোপজ হয়ে যায়, এবং আগে সেই চেহারা, সেই ফ্লেয়ার থাকে না, চুলে পাক ধরে যায় বা স্কিন হয়ে যায়, তো তখন এই যে এতদিন অ্যাটেনশন পাইতো, অ্যাটেনশন পাওয়ার পরবর্তীতে এখন আর সেই অ্যাটেনশনটা পাচ্ছে না। এই যে সাইকোলজিক্যাল যে এইটা, মানে অ্যাটেনশন শিফট হয়ে যাচ্ছে, এই সাইকোলজিক্যাল ব্যারিয়ারটা আসলে তারা তখন কীভাবে ডিল করে? এটাও একটা অনেক বড় একটা, এইটাই প্রধান সংকট বলা যায়, এভাবে নেয়াটা। হ্যাঁ, নিজের কাছে ফিরে আসি। এই যে এখানে একটু চুলে পাক ধরেছে,
তো আমি যখন ডিসিশন নিলাম, আমি বললাম যে আমার চুলগুলোকে আমি অ্যাজ ইউজুয়াল পাকাবো, এটা এরপর থেকে আমি এটাকে কোনো কালার করব না, কিছু করব না, এটা হবে। সাথে সাথে আমার পার্টনার প্রোটেস্ট করলেন যে নো, এটা করা যাবে না, চুলকে তুমি অবশ্যই কালার করবে। এবং আমার কলিগরাও বলছে এই পেকে যাচ্ছে, কালার করো। আমি বললাম নো, এটা আমি করবো না, আমি আমার মতো থাকবো। তো এটা তো জাস্ট আমার এবং আমি আগেই বলেছি যে আমি একটা প্রিভিলেজ ওয়ার্ল্ডে বসবাস করি। এটা একটা আরোপিত বিষয় হয়ে গেছে যে কেউ ঠিক করে দেবে আমি কেমন থাকব, কেউ বলবে আমি কেমন হব। তো আলটিমেটলি আসলে বিষয়টা ওই নিজের উপরই আসছে। তুমি যদি তোমার নিজেকে তৈরি করতে পারো, তখন সোসাইটির এই খবরদারিটা কমে আসবে। আর তুমি যদি নিজেকে স্ট্যান্ড করাও যে ইয়াস আমি এইরকমই হব, আমি এইটাই থাকবো, সেখানে আমার চুল পাকলো, চুল পড়ে গেল, কপাল কুচকালো, মোটা ফ্রেম আসলো, সেটা তো আমার কিছু যায় আসে না। আমার কাজ, আমার চারপাশ আমি তৈরি করব, আমি কিভাবে ভালো থাকবো এবং সবাই আমার ভালো থাকাটাকে গুরুত্ব দিবে, এই জায়গাটা তৈরি করা, এটা এখন বিশাল একটা চ্যালেঞ্জ। এবং আমি পার্সোনালি আমি এই জায়গাটা তৈরি করি সবসময়ই। কিন্তু অ্যাটেনশন হারায় ফেলা, এইটা তো মানে মেনে নেওয়াটা অনেক বড় প্রবলেম। ব্যাপার, এবং বিষণ্ণতায় ভুগে যায়। আপনি যদি খেয়াল করেন যে এখন অনেক অনেক মানে সলভেন্ট মহিলা বা নায়িকারা যেটা হয়েছে যে তারা অ্যান্টি এজিং বিভিন্ন ট্রিটমেন্ট করে চেহারা কেমন যেন করে ফেলে, ঠোঁট এরকম মোটা হয়ে যায়। আপনি অনেক নায়িকাকেই দেখবেন যে ওইটা করে তারা এই ধরনের অ্যান্টি হরমোনাল ট্রিটমেন্ট বা এই ধরনের অ্যান্টি এজিং এটি করে অনেকে আবার তাদের মনোপোজটা নাকি দীর্ঘায়িত করার চেষ্টা করে। তো এইটারকেই বা আপনি কিভাবে দেখেন, এই যে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট যেগুলো করে? এটা যে হয় না তা না, এটা অনেক হয়, বিশেষ করে যারা সলভেন্ট নারী এরকম অনেকেই করে। অনেক হয়। এবং এই ট্রিটমেন্টগুলোতে যেটা হয়, আমার ক্ষেত্রেও আমি যখন ইন্ডিয়াতে গেলাম, আমরা চেক আপে গেলাম, ওনারা বললেন যে আপনি হরমোন ট্রিটমেন্ট করেন। তো আমি বললাম যে ঠিক আছে, হরমোন ট্রিটমেন্ট করবো, তাহলে আমাকে পজিটিভ নেগেটিভ দুটোই বলেন, আমি যে কাজটা করব এটা পজিটিভ সাইড কি আর নেগেটিভ সাইড কি। তো ওনারা বললেন যে পজিটিভ সাইড হচ্ছে আপনি খুব চেয়ার আপ থাকবেন, এটা থাকবেন, আপনার যে মনোপজিক্যাল যে প্রবলেমগুলো সেগুলো হবে না। তাহলে নেগেটিভ জিনিস কি? ওনারা বললেন নেগেটিভ জিনিস হচ্ছে যে আপনার ক্যান্সার হতে পারে। তা আমি বললাম তাহলে আমার এই ভালো থাকাটার দরকারটা কি? বলে অনেকেই নিচ্ছে, ভাবছে যে যতদিন বেঁচে থাকবে ওইভাবে বেঁচে থাকবে, যখন মরে যাবে মরে যাবে। তো মানুষ তো মৃত্যুর নিশ্চয়তা দিতে পারে না, সে কি জানে সে কতদিন বাঁচবে? তাহলে আমি জেনে শুনে কেন অসুস্থতাটাকে নেব? তার চেয়ে আমি নিজেকে এস্টাবলিশ করি, আমি যেভাবে আছি আমাকে সবাই সেইভাবে নিতে শিখুক, ভালোবাসাটা আমাকে বাসুক। আমার এতদিন পরে যে 50 বছর পর্যন্ত যে আমি যার জন্য, আমি তো পুরো সোসাইটির জন্য সার্ভিস করেছি, আমার ফ্যামিলির জন্য করেছি। এবং তুমি যদি আমাদের ফ্যামিলিতে দেখো, তাকাও, দেখবে যে একটা মেয়ে যতটা নিজের জন্য কাজ করে তার চেয়ে অনেক বেশি অন্যের জন্যে করে। তাহলে এই যে অন্যের জন্য করাটা, এটা তো সে এখন দাবি করতে পারে যে তুমি আমার চেহারা, আমার অন্য কিছু দেখো না, আমাকে ভালোবাসো, আমি ভালো থাকি, এটাকে ভালোবাসো। আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। কিন্তু দৃষ্টিভঙ্গি চেঞ্জটা আসলে করবে কে? এই যে অ্যান্টি এজিং ট্রিটমেন্টগুলো, এইটা কি মানে তাকে কেউ করতে বলছে? সে তো নিজেই করতেছে আরো বেশি দিন গ্ল্যামারাস থাকার জন্য, আরো অনেকের চোখে সেক্সুয়ালি অ্যাট্রাকটিভ থাকার জন্য। এই জন্যই তো নিজেকেই চেঞ্জটা করতে হবে। এবং আমি তো বললাম যে নারী তুমি সাহসী হও, তুমি নিজেকে প্রথমে অ্যাজ এ হিউম্যান তুমি নিজেকে এস্টাবলিশ করো। ওই যে তোমার 10-12 বছরে যখন তোমার ফুলটা ফুটতে শুরু করে, যখন চোখগুলো তোমাকে একদম একটা আবেশে দেখে, হ্যাঁ, তুমি যখন শাড়ি পরো কিংবা তুমি যখন সাজো, যখন তোমাকে সেই পরী, রানী, প্রেমিকা ইত্যাদি ইত্যাদি বলে, তুমি থাকো, হও, কিন্তু তুমি ভুলে যেও না যে তুমি একজন হিউম্যান বিং। তুমি নিজেকে মডেল হিসেবে দাঁড় করাও। ওই যে নায়িকা যারা করে, সেটার সাথে তো অর্থনীতির একটা বড় একটা সংযোগ, সবাই তো নায়িকা না।
হ্যাঁ মানে নায়িকা ছাড়াও মানে আমি যেহেতু অনেক মানুষের ইন্টারভিউ করি, আমি দেখছি যে অনেক হাই প্রোফাইল নারী যারা বেশ সলভেন্ট, তারাও এরকম অনেকেই এই ধরনের ট্রিটমেন্ট করে। আমি কারণ নিজে অনেক সোসাইটি তাকে তৈরি করে দিয়েছে যে তাকে সুন্দর থাকতে হবে, সে সুন্দর না থাকলে সে প্রাধান্য পাবে না, এবং এইটা হতে হতে এমনভাবে একটা ছাপ পড়ে গিয়েছে যে নারী মানেই তাকে লিপস্টিক দিতে হবে, কিংবা তাকে চোখ ঝলসানো রূপবতী হইতে হবে, এটা সেটা হ্যান ত্যান। কিন্তু সে যে অ্যাজ এ হিউম্যান বিইং, সে নারী হোক আর পুরুষ হোক, সে যে এইভাবে থাকলেও সে যে গ্রহণীয় হতে পারে, এটা তার মাথায় কেউ ইয়ে করছে না। এই প্রসঙ্গে অপি করিমের একটা ইন্টারভিউ আমি দেখতেছিলাম কিছুদিন আগে, ওই মাহফুজ আহমেদকে সে বলতেছিল যে সে তার বয়স এখন 44 বা 45, তার চুল একটু একটু করে পেকে যাচ্ছে, বা তার যে হয়েছে মানে স্কিন একটু হয়ে যাচ্ছে, ঘুচে যাচ্ছে, সে এই বিউটিটা এনজয় করতেছে। তার এখন 25-30 বছরের সেই বিউটির সাথে কম্পেয়ার করা তো লাভ নেই, বরং এই বয়সের যে বিউটি, এই বয়সের বিউটিটা সে এনজয় করার চেষ্টা করতেছে, এবং সে বলতেছে আমি এখন হ্যাপিলি বলতে পারি আমি 45, সেই বয়সের সৌন্দর্যটা আমি এখন সবাইকে বলি, এবং আমার কাছাকাছি যারা আসে তাদেরকে আমি বলি যে প্রত্যেকটা বয়সের এক একটা বয়সের ডিমান্ড তো এক এক রকম। এই বয়সটা হচ্ছে নিজেকে আবিষ্কার করার। তুমি কি করতে পারোনি কিংবা কি করতে চাও সেটা করো, নিজেকে নিয়ে চিন্তা করো, তোমার ভালো লাগা মন্দ লাগাটাকে তুমি চিন্তা করো, অন্যের দিকে তাকিও না, নিজের দিকে তাকাও, একদম তোমার ভেতরের দিকে তাকাও, তুমি কি পছন্দ করো, তুমি কি ভালোবাসো। হয়তো এমনও অনেক কিছু আছে যেটা তুমি অনেক চাও কিন্তু এখনো পারোনি, সেদিকে হাত বাড়াও। এখন তোমার হাতে অনেক কিছু আছে, অনেক স্বাধীনতা আছে, সেটা করো। কিন্তু ফিজিক্যাল ফিটনেসও তো কমতে থাকবে, তো সেক্ষেত্রে অনেক স্বাধীনতা থাকলেও কি সে এই 30 বা 35 বছর বয়সে যা করতে পারতো এই 50 বা 55 বয়সে সেটা করতে পারবে না? এখানে একটা সীমাবদ্ধতা আছে। যেমন কেউ যদি ওয়ার্ল্ড ট্যুরে যেতে চাইতো, কেউ যদি হিমালয়ে ইয়ে করতে চাইতো, এটা যে একেবারে ইম্পসিবল তা না। হ্যাঁ, কারণ মানুষ তার ইচ্ছার চেয়েও অনেক বড়, মানুষ তার স্বপ্নের চেয়েও অনেক বড়। বাট ওটার জন্য যে আয়োজন, এটা অনেক ক্ষেত্রেই অসম্ভব হয়ে যেতে পারে তার শারীরিকের জন্য। কিন্তু সীমাবদ্ধতার মধ্যে থেকেও তো অনেক কিছু করা যায়, অনেক স্বপ্ন থাকে, অনেক কিছু করা সম্ভব হয়। আর স্বপ্ন দেখতে পারাটাও তো আসলে অনেক বড় বিষয়। একটা ঘাসকে যখন ইট দিয়ে চাপা দিয়ে রাখা হয়, ঘাসটা কিন্তু এক সময় সাদা হয়ে যায়। তারপর যখন ইটটা সরানো হয়, তারপরে আবার ওটা সবুজ হতে হতেও অনেক সময় লাগে। তো আমার কাছে বিষয়টা এরকমই মনে হয় যে একটা মেয়ে জাস্ট বড় হচ্ছে, তখন তাকে সারাক্ষণ মনে হচ্ছে যে তুমি এটার মধ্যে থাকো, ওটা করলে এটা হবে, সেটা করলে সেটা হবে, সেটা করলে সেটা হবে। তো সেই মানুষটা যখন এই বয়স পর্যন্ত আসে, তখন সে অনেক সময় ভুলেই যায় তার আসলে ইচ্ছাটা কী ছিল, তার আসলে স্বপ্নটা কী ছিল। ওকে, আপনি নিজে যেহেতু একজন রাইটার, সো আমি এখন একটু লিটারারি পয়েন্ট থেকে একটা প্রশ্ন করি। সেটা হলো যে আমরা যত সাহিত্য পড়ি বা ফিল্ম দেখি যে আমাদের রাইটারদের যে নায়িকাদের বেশিরভাগই বয়স 40-এর নিচে, ম্যাক্সিমাম 45। 50 বা 52 বছরের কোনো নায়িকা নিয়ে সাধারণত রাইটাররা উপন্যাস লেখে না, ফিল্ম বানানো হয় না। তো সেক্ষেত্রে এই যে এই বয়সের মহিলারাদের যে সাইকোলজিক্যাল যে ক্রাইসিসটা হয়, এইটা হওয়ার পেছনে কি এই যে দীর্ঘদিন ধরে সাহিত্য বা ফিল্মে তাদেরকে যেভাবে ট্রিট করা হয়, এইটার কোনো প্রচ্ছন্ন প্রভাব থাকতে পারে বলে আপনার মনে হয়? অবশ্যই, কারণ তুমি যে প্রসঙ্গটা বলছো, এটা তো আসলে একটা ব্যবসা, অর্থনৈতিক কর্মকাণ্ড। তো এইটা যেটা হয়, তারা এখানে অর্থলগ্নি করে এবং তারা চায় এটাকে ইনভেস্টটাকে তুলে নিয়ে আসতে। সো তারা ওইভাবে ক্যারেক্টার তৈরি করে, নয়তো তো মানুষ টাকা পয়সা দিয়ে দেখবে না, যাবে না। আর কিছু ছবি যে একেবারেই খুব কম হয় না তা তো না, কিন্তু সেটা খুব কম। এবং এইখানেই তো মেয়েদের বিষয়টা, এই জায়গাটা তুমি দেখবা অনেক বাসায় এই মানুষগুলো থাকেন, ওনাদেরকে
ইংলিশ টার্মটা আমার মনে হচ্ছে মানে গ্রহণীয় করে নেয়, তাদের অবস্থানটাকে গ্রহণীয় করা হয়। সে হয়তো সামনে আছে কিন্তু তারপরেও সে অদৃশ্য। হ্যাঁ, মানে সে আর ফেসে থাকছে না, কেউ তাকে মেনশন করছে না, কেউ তাকে উল্লেখ করছে না, সে আছে বাট সে অদৃশ্য। এরকম একটা অবস্থানে সে চলে যায়। তখন গুরুত্ব পেয়ে যায় বাসার কোনো ইয়ং মেয়ে কিংবা ছেলের বউ, তারা মানে সে তখন সাবস্টিটিউট এই টাইপের একটা হয়। কিংবা অনেক সময় ধরে নেয় আচ্ছা সে আছে, সে সার্ভিস দিচ্ছে, তার প্রতি একটা কৃতজ্ঞতা। কিন্তু ওই সময়টায় যে ওনাকে একটা গুরুত্ব দেয়া, ওনাকে মূল্যায়ন করা, এই বিষয়টাই কিন্তু সবচাইতে কঠিন হয়। আর এই যে বললা সৌন্দর্য, এই টোটাল বিষয়টা মিলে যতটা না তার শারীরিক সমস্যা হয়, তার চেয়ে অনেক বেশি তার মানসিক সমস্যা হয়। সে বিষণ্ণতায় চলে যায়। এবং ওই যে তুমি একটু আগে বললে অ্যাক্টিভিটি, কর্মক্ষম থাকে কিনা, একটা বিষণ্ণ মানুষ কি করে কর্মক্ষম থাকবে? স্বীকৃতি তো একটা অনেক বড় বিষয়, অনেক বড় বিষয় কিন্তু একটা স্বীকৃতি। একটা মানুষকে যখন তুমি স্বীকৃতি দিবে একটা কাজে, তখন সে আরেকটা কাজ করবে, আরেকটা কাজ করবে। কিন্তু বিষয়টা পুরো উল্টো হয়, তাকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া হয়, দৃশ্য থেকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া হয়, মানে সে একেবারে অবহেলার কেউ। এরকম অনেক আছে, এবং গবেষণা তো হচ্ছে সারা বিশ্বে, লেখাও আছে। এবং বেশিরভাগ লেখাগুলোর এরকম করে বলা হয় যে 50+ বয়সের নারীরা এ সময় অনেক বেশি স্থিতিশীল থাকে, অনেক অভিজ্ঞতায় পূর্ণ থাকে। তাদেরকে যদি সুযোগ দেয়া হয়, যদি তারা সুযোগ পায়, সমাজ যদি তাদের গ্র্যান্টেড করে, তাহলে তারা অনেক অবদান রাখতে পারে, অনেক বেশি অবদান রাখতে পারে। কারণ তুমি শিক্ষা, অর্থ, এগুলো তুমি হয়তো অর্জন করতে পারবে, কিন্তু অভিজ্ঞতাটা তুমি অর্জন করতে পারবে না। এটা অনেক বড় একটা বিষয়। এবং এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে নারীরা নেতৃত্বের কাজে আসতে পারে। এবং অলরেডি যারা বয়স্ক আমাদের ফ্যামিলিতে, আমরা তাদেরকে তাদের সিদ্ধান্তগুলো মানি, অনেক সময় কিন্তু তাদের কাছে যাই যে এখন এই একটা অবস্থা, এখন কি করব আপনি বলেন। এটা কিন্তু আমাদের সোসাইটিতে আছে, সেই গ্রাম থেকে হোক, শহর থেকে হোক, সব জায়গায় তাদের সিদ্ধান্তটা আমরা নেই। কিন্তু অনেক বড় বড় বিষয়গুলোকে আমরা ভাবি না, উনি বুড়ো হয়ে গেছেন, উনি বুঝবেন না, এই তুমি তো এটা বুঝো না, এই ধরনের কথাগুলো তারা শুনতে পায়। এবং এই বিষয়গুলোই আস্তে আস্তে তাদের বিষণ্ণতার দিকে নিয়ে যায়। বিষণ্ণতা থেকে তারা বিভিন্ন ধরনের অসুখে পড়ে যায় এবং আস্তে আস্তে তারা নিজেদেরকে গুটিয়েও নেয়। কিন্তু আমার কথাটা এখানেই, যে আমরা যদি এই জিনিসটাকে এস্টাবলিশ করতে পারি, বিশেষ করে ওই মেয়েটা, ওই ব্যক্তিটা, ওই রমণী, আমরা যদি এটা বলতে পারি যে না, তুমি যা আছো তুমি তাই আছো, বরঞ্চ তুমি এখন আরও অনেক বেশি ক্ষুরধার, তুমি এখন অনেক বেশি সমৃদ্ধ, তোমার চিন্তাগুলো এখন আগের চেয়ে অনেক বেশি ম্যাচিওর, তুমি আসো, তোমার যেহেতু তোমার শারীরিক কিছু সমস্যা আছে, আমরা তোমাকে ওই সুবিধাটা দেই, তুমি আমাদের এখানে কাজ করো, তুমি এই বিষয়টা দেখো। এটা যদি সোসাইটি করতে পারতো, তাহলে দেখা যেত আমাদের সোসাইটি অনেক অনেক সমৃদ্ধ হতো। আচ্ছা, এই প্রসঙ্গেই আর একটা খুব মানে ক্রিটিক্যাল একটা পয়েন্টে আমি এখন আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে আমি আমার বই লেখার সময় পড়তেছিলাম যে এই 40-র পরে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির কারণে ছেলেদের সেক্সুয়াল ডিজায়ার অনেক বেড়ে যায় এবং তাদের হয় মানে তাদের এই ধরনের নানা ধরনের স্খলন তৈরি হয়। অন্যদিকে তার ছেলেরা 65-70 বছর পর্যন্ত সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে, কিন্তু তার পার্টনার তো 50-52 পরে মোনোপোজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যে বুড়ো বয়সে ভিমিলিটির যে কেসগুলো শুনি, এবং সেক্ষেত্রে যে প্রবলেমগুলো তৈরি হয়, তো এইটার পেছনে কি তাহলে এই 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 ব্যাপারটার কোনো প্রভাব আছে? এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা। হ্যাঁ, এই জায়গাটাতেও আমি জোর দিতে চাই, এবং এই কথাটা আমি আসলে পারলে মাইক দিয়ে প্রচার করি। কারণ হচ্ছে এই জায়গাটা তৈরি করে ছেলে এবং সোসাইটি। কারণ এই যে মনোপজিক্যাল
প্রবলেম মানে যে সেক্সুয়ালি সে ইনঅ্যাক্টিভ, নট দ্যাট। তার একটা সাময়িক বিষয়, তার শরীরটাকে নতুন করে তৈরি করে নিতে হয়। এবং এখানে হয়তো সামান্য কিছু থাকে, কিন্তু মেডিকেল সায়েন্সে এরকম অনেক কিছু আছে। সে পুরোপুরি অ্যাক্টিভ। এখানে দুটো মেন বিষয় কাজ করে। এক হচ্ছে যেহেতু তার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, এবং ছেলেদের সাইকোলজিক্যালি এইভাবে তৈরি হয়েছে, মানে এতদিন পর্যন্ত তরুণ সমাজ হয়তো এগুলো আরও ভালোভাবে করবে, যে না তার মনোপজ হয়ে গেছে মানে শেষ। সে বিষয়টা একেবারেই তা না। মেডিকেল সায়েন্স বলে, বলে যে না, সে পুরো ফিট, কিন্তু তাকে তোমার একটু সাপোর্ট করতে হবে। তুমি যদি একটা মানুষকে প্রথমেই ঢুকে বলো যে এই তোমার বুড়া লাগতেছে, এই তুমি অসুস্থ, এই তুমি এটা পারবা না, সে কিন্তু সাইকোলজিক্যালি প্রথমে আনফিট হয়ে গেল। আমাদের যে ছোট ছোট টিপসগুলো, অবশ্যই এখানে কাপল চলে আসবে, রিলেশনগুলো অবশ্যই লিগাল রিলেশন হতে হবে। সে যদি সেই আগের মতো করে, অথবা সে হয়তো একটা ফুল নিয়ে আসছে, মানে তার সাইকোলজিটা যদি ঠিক থাকে, সে ধরো একটা ছোট ফুলি নিয়ে আসলো, কিংবা ঘরে ঢুকেই বলল, হ্যাঁ তার হয়তো ঘাম পড়ছে, তার হয়তো চোখ কুচকে গেছে, তার হয়তো চুল সাদা হয়ে গেছে, খুবই একটা বিধ্বস্ত বিপর্যস্ত অবস্থা। কিন্তু যেই মেয়েটাকে 29 বছর বয়সে বিয়ে করেছেন, অথবা 35 বছর বয়সে বিয়ে করেছেন, তিনি যদি একটুখানি মিথ্যা কথা বলেন, খুব তো কিছু যায় আসে না। সেজন্য হ্যাঁ তোমাকে ভালো লাগছে, এই কী অবস্থা তোমার, আজকে কী অবস্থা, কীরকম কাটলো তোমার, এই যে পজিটিভ একটা অ্যাটিটিউড, হ্যাঁ, তাহলে কিন্তু সে আরেকটু উদ্দীপ্ত হলো। তারা একসাথে খাক, একটু সিনেমা দেখুক, একটু পজিটিভ গল্পগুলো করুক, যেটা ইয়ং বয়সে করে তারা। এই সাজো, একটু বাইরে যাই, ঘুরতে যাই, এই যে এই বিষয়গুলো, এই মাইন্ড সেট আপটা যদি আমরা একদম ঠিক করতে পারি যে না শি ইজ ওকে, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হয় না। এবং আমাদের সোসাইটিটা ঠিক করে দেয় যে না, আরে বাবা ওরা বুড়া হয়ে গেছে, ওদের কি দরকার এখন আর। তা না, আমরা আমি আমার ডাক্তার ফ্রেন্ডরাও আছে, তো মাঝে মাঝে ডাক্তারের চাইতে গল্পটাই বেশি হয় আর কি। তো ও বলে যে আজকে একজন 70 বছরের কাপল আসছিল, ওরা নতুন করে কিভাবে আরও বেশি লাইফটা এনজয় করা যায় এগুলো চাচ্ছিল। কিংবা বলছে যে আমি আজকে এই ট্রিটমেন্টটা দিলাম। তো তার কাছে গেলে 2-3 ঘন্টা আমরা গল্পই করি, এবং সে শিডিউলটাই দেয় এইভাবে যে না তোমরা অমুক দিন আসো। তো দেখা যায় যে সলভেন্ট ফ্যামিলিগুলো, এগুলো যারা সচেতন, যারা লেখাপড়া জানে, তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে, এবং তারা সত্যি সত্যি কেয়ার করে, এটা হয়। বাট ওই যে ব্যতিক্রম তো উদাহরণ না। তো এইটাকে প্রচার করতে হবে, আসলে নারীদেরকে নিয়ে কাজ করতে হবে। তোমাদের ইয়াং জেনারেশন যারা, তারা যদি এই জিনিসটাকে অনেক করে দাও, নারীদের নিয়ে কাজ করতে হবে। সেই নারীরা আসলে কারা, মানে তারা সোসাইটির কোন অংশে বসবাস করে, তাদের ইকোনমিক কন্ডিশন কি, কারা এই নারীরা? আচ্ছা, যারা একেবারেই নিচু, খেতে পারে না, থাকতে পারছে না, করতে পারছে না, তাদের কথা তো আলাদা একদম। আমি যেটা বলবো সেটা হচ্ছে যারা সচেতন নারী গোষ্ঠী, তাদেরকে নিয়ে কাজ করা উচিত। শিক্ষিত যারা, যারা বোঝে যে বডি একটা মেশিনকে যেমন তেল দিতে হয়, দেখতে হয়, মেনটেন করতে হয়, বডিটাকেও মেনটেন করতে হয়। সম্পর্ক একটা খুবই স্পর্শকাতর জিনিস। গাছকে যেমন যত্ন নিতে হয়, সম্পর্কেকেও যত্ন নিতে হয়। এবং তুমি যদি মনে করো যে তোমার যে পার্টনার, যাকে তুমি ভালোবাসো, হ্যাঁ, তাকে তুমি মৃত্যু পর্যন্ত ভালোবাসবে, তাহলে তাকেও তুমি যত্ন নেবা। এখন এই যত্নের মধ্যে তোমার মা থাকতে পারেন, তোমার বোন থাকতে পারেন, তোমার ওয়াইফ তো অবশ্যই, তোমার মেয়ে থাকতে পারেন, তোমার বান্ধবী থাকতে পারেন, হ্যাঁ, এনারা থাকতে পারেন। এবং এখানে তোমাকে একটু সর্ট আউট করতে হবে আর কি, কারা জিনিসটা নিয়ে কথা বলতে চায়, কারা জিনিসটা প্রচার করতে চায়। আমি যে জায়গাটায় থাকি, আমি আসলে কথাই বলি মানুষের সাথে অনেক বেশি। আমার হয়তো পরীক্ষার ডিউটি, আমাকে এসে বলতেছে এই আপার ডিউটিটা তুমি করো, আপার সাথে আমার কথা আছে। দেখা যাচ্ছে এইসব কথাই হচ্ছে। সে এখন কি করবে, হ্যাঁ, কোন দিকে যাবে, তার কি এটা করা উচিত?
এটা করলে সে এটা বলবে, সে সেটা বলবে। তো আমি বলছি সবার আগে তুমি, অন্যায়টা করা যাবে না, মানে অন্যের ক্ষতি হয় এই কাজটা তুমি বুঝে শুনে করবা না, কিন্তু তোমার নিজেকে এস্টাবলিশ করার জন্য তোমার বাচ্চাদের দায়িত্ব যদি তুমি পালন করতে পারো, তোমার ফ্যামিলি হচ্ছে ফার্স্ট ইউনিট, তোমার ফ্যামিলিকে যদি তোমার সাপোর্টে রাখতে পারো, তাহলে সোসাইটিকে কেয়ার করার দরকার নেই। কারণ তুমি তো অন্যায় করছো না, তুমি দাঁড়িয়েছো, এবং এই দাঁড়ানোটাতে তুমি যদি ছড়াতে পারো ইয়াস আমি আছি তোমার সাথে, তুমি বিশ্বাস করবে না হিমু, কত মানুষ যে তোমার সাথে কত কথা বলবে, কত কিছু শেয়ার করবে, কথা বলে শেষ করা যায় না। আমি কাজ করব কি, ক্লাস নিচ্ছি, আপা ও ক্লাসটা নেক, আপনি একটু আমার সাথে কথা বলেন। রাস্তায় যাচ্ছি, আপা একটু 5 মিনিট, বাসায় আসো, না আপা বাসায় দেখে ফেলবে, তাহলে হয়তো ভাববে আমি অমুক কথা বলছি। মানে এত ধরনের কথা, এত কিছু, এটা আসলে কি বলবো তোমাকে, আমি নিজেই খুব অবাক হয়ে যাই যে যেই মানুষটা আমি অসামাজিক ছিলাম, যেই মানুষটা আমি কথা বলতে পারতাম না, যেই মানুষটা আমি ইউনিভার্সিটি লাইফে খালাদের মতো বড় ওড়না পরে ঘুরতাম, আমার একটাই জিনিস ছিল, সেটা হচ্ছে পড়া পড়া পড়া। আমি বলবো না যে সবাই এই লাইফটা লিড করুক, কারণ আমার ভেতরেই তখন ঢুকে গিয়েছিল আমাকে ইউনিভার্সিটিতে ভর্তি হইতে হবে, এবং আমার মা আমাকে বলেছিল যে আমি আসি, তোমার গ্রাজুয়েশন পর্যন্ত আছি। ঠিক আছে, আপনি যে বলতেছেন কাজ করতে হবে, সো এই কাজ করার ভেতরে আসলে কি কি জিনিসপত্র আছে? মানে এনজিওরা তো নানা ধরনের ইস্যু নিয়ে কাজ করে, তো সেটার ইম্প্যাক্ট যদি আমরা দেখি কি ইম্প্যাক্ট পড়ছে, বা আলাদা করে মানে নানা অর্গানাইজেশনই কিন্তু এই ইস্যুটা নিয়ে কাজ করতে করতে এটা একটা স্টিরিওটাইপই বানায় ফেলছে। তাহলে আপনি এক্সিস্টিং যেসব কাজকর্ম হচ্ছে সেখানে আসলে কোন গ্যাপটা পান, যে গ্যাপটা আসলে পূরণ হওয়া দরকার? আমি পিএইচডি করেছি নারী শিক্ষা নিয়ে। নারী শিক্ষার প্রথম দিকে যখন ছেলেরা বাইরে থেকে পড়াশোনা করে এসছে, তখন তারা ভেবেছিল যে আমার সাথে যাচ্ছে না, মতের সাথে মিলছে না, আমার বউটা একটু শিক্ষিত হোক। কিন্তু সোসাইটি দিচ্ছিল না, স্কুলে যাবে, এটা করবে। তখন তারা অন্তঃপুর শিক্ষা বের করেছিল, যে ঘরে বসে বসে শিখাবে, ওখান থেকে আসবে। এই জিনিসটা আস্তে আস্তে ডেভেলপড হয়ে এভাবে এসছে। এতগুলো বছর পরে অনেক এগিয়ে গিয়েছি আমরা, কিন্তু বাংলাদেশের সামাজিকতায় এখনও ওই তোমার পিরিয়ড, মনোপজ, সেক্সুয়াল রিলেশন, এগুলো সে ওই অন্তঃপুর শিক্ষার মতো রয়ে গেছে, বুঝছো? এই জায়গাটাতে যেমন নারী নির্যাতন প্রতিরোধের যে সরকারের কিছু আছে, যে মেয়েদেরকে অত্যাচার করলে যে 109 এটাতে ফোন করতে হবে, তারপরে ওই যে 3 মাসের নন বেলাবেল যে আইনগুলো আছে, এই জিনিসটাকে না ওইভাবে করা যাবে না। এই জিনিসটাকে শুরু করতে হবে একদম প্রথম থেকে। আমি যদি লেখাপড়াটা না করতাম, আমার ভেতরে যদি পড়ার ওই জিনিসটা না থাকতো, আমি হয়তো আজকের মিতা কিংবা ডক্টর আলো আরজুমান হতে পারতাম না। তাহলে আমরা যদি একদম ফোকাস পয়েন্ট থেকে শুরু করি, তোমার মেয়ে আছে, এখন থেকে তুমি তোমাকে ওই জিনিসটা থেকে কি শুরু করবা, এবং মেয়ের আগে তোমার ওয়াইফের সাথে তোমার এটা করতে হবে যে তুমি আমার সাথে ফ্র্যাঙ্ক হবা। এবং ওর সাথে সাথে যারা আছে, ওর টাচে যারা আছে, যেমন আমার টাচে এখন যারা আছে, তারা মোটামুটি সবাই এই বিষয়গুলো নিয়ে কথা বলে, তাদের হাজব্যান্ডের সাথে কথা বলে, ফ্যামিলি ওপেনই কথা বলে ওরা। এবং এইভাবে আস্তে আস্তে জিনিসটা করতে হবে। গভর্নমেন্ট কী করতে পারে, কিছু কিছু অ্যাড হয়তো তুমি দেখেছো, স্যানিটারি ন্যাপকিনগুলোর যে বাবা মেয়েকে কিনে দিচ্ছে, এখন হাজব্যান্ডও করছে, একটু একটু কিন্তু বের হয়ে আসছে। হ্যাঁ, তো আস্তে আস্তে এটা সামাজিক সচেতনতামূলক করতে হবে। এবং নীতি নির্ধারক ওনারা আছেন, ওনারা ঠিক কিভাবে করলে সমাজের কতটা কীভাবে পৌঁছাইতে পারবেন, এই জিনিসটা আমি এত ভালো বলতে পারবো না, কারণ আমি তো ওই নীতি নির্ধারণী বিষয়ে কাজ করিনি। আমার কাছে মনে হয়েছে প্রথম বিষয় হচ্ছে একদম ব্যক্তিকে সচেতন হওয়া। আমাকে কেউ কিছু বললে আমি সবার আগে বলি তুমি নিজে সচেতন হও,
তুমি যদি নিজে সচেতন হও, কারণ সাফারটা তুমি করছো, প্রত্যেকটা জিনিসের সাফার তুমি করছো, তুমি কথা বলো, তুমি বোঝাও, তোমার আশেপাশে যারা আছে তাদেরকে তুমি বোঝাও যে না আমি এতদিন করেছি, আমার এখন এই কষ্টটা হচ্ছে, তুমি একদম স্পষ্ট করে বলো, একদম পরিষ্কার করে বলো তুমি যে আমার এই জিনিসটা কষ্ট হচ্ছে, আমি এটা পারছি না। তোমার পার্টনার না হলে তুমি ফ্যামিলি নিয়ে বসো, আর ফ্যামিলিতে তোমার কেউ না কেউ তো আছে, পৃথিবীতে তোমাকে কেউ না কেউ তো ভালোবাসে, তুমি তোমার ভালোবাসার মানুষটাকে বলো। আর ভালোবাসার মানুষ যদি তোমাকে সত্যি কেউ ভালোবাসে, তাহলে সে তোমার কষ্টটা বুঝবেই, সে তোমার কথাটা বলবেই। সে তখন বলবে না যে আমি এই কথাটা বললে আমাকে খারাপ বলবে, আমার এই কথাটা বললে আমাকে কেউ চট দিবে, ধাক্কা মেরে ফেলে দিবে। ভালোবাসার শক্তি অনেক বড়, আর এটা আসলে মেয়েদেরকেই করতে হবে, প্রত্যেকে। কেউ যদি প্রধানমন্ত্রীও থাকে, আমি চাইবো, আমি জানি না ওনারা করতে পারবেন কিনা, ওনাদের প্রোটোকল কি বলে, আমি চাইবো ওনারা ওপেন বলুক, যেন মানুষ এটাকে সহজভাবে নেয়। মানুষের জীবনের ৮-১০টা কাজ যেরকম, ৮-১০টা কথা সে যেমন বলতে পারে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সেইভাবে বলুক। মেয়েদের জীবন নিয়ে বলুক, পিরিয়ডের কথা বলুক, মনোপজের কথা বলুক, নিজেদের সম্পর্ক নিয়ে বলুক, মনোপজের পরবর্তী যে স্বাস্থ্যের ব্যাপারগুলো, এটা যে একটা স্বাভাবিক জীবন, এটা স্বাভাবিক জীবনে যে ফিরে আসা যায়, ওই বুড়োর ভীমরতিতে যেন সংসারটা নষ্ট না হয়ে যায়, এটা জানুক সবাই। এবং আমি বলবো সোসাইটির যে প্রধান যারা আছেন, যাদের কথা মানুষ শোনে, কারণ এত কোটি কোটি মানুষকে একা একা সম্ভব না। হ্যাঁ, কিন্তু আমরা তো এটাও দেখছি যে এই সামান্য নারী কমিশনের ইস্যু নিয়েই তো সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসভা হয়েছে। সো আপনি যেটা বলতেছেন, তো এইসব ইস্যু নিয়ে কথা বলতে গেলে তো প্রধান বাধা আসলে নানা জায়গা থেকেই আসবে, একটা গোষ্ঠীর থেকে তো আসবেই, এছাড়া মহিলাদের একটা বড় অংশই হয়তো এগুলার বিরুদ্ধাচরণ করবে। তুমি যে কথাটা বললা, এটার পরবর্তী এফেক্টটা দেখেছো? মানে কোন ছবিগুলো শেয়ার হয়েছে, কোন কথাগুলো শেয়ার হয়েছে, যেইগুলো নিয়ে নেগেটিভ কথা বলবে সেগুলো, ওখানে তো ভালো কথাও ছিল, সেগুলো কি প্রচার হয়েছে? সেটাই বললাম তো। তাহলে আপনি কথা বলার যে কথাটা বলছেন, সেটা তো থিওরিটিক্যালি হইলেও প্র্যাকটিক্যালি তো আমি এটার কোনো আশা দেখি না। আমিও আশা দেখি না। এই জন্য আমি বলছি, যারা নীতি নির্ধারক, যারা অনেক বড় বড় নীতি নির্ধারক তো আর দেশের বাইরে থেকে আসবে না, নীতি নির্ধারক তো এই দেশের। ওনারা সাহসী হোক। আমাকে তো এখন নিয়ে কেউ নারীও শিক্ষায় বসায় দিবে না, চেয়ারে বসায় দিবে না। যদি আমাকে বসায় দেয়, হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে না জনসভা হলো কিংবা হলো, আমি গিয়ে বললাম যে হ্যাঁ আজকে আমি মনোপজকালীন পরবর্তী সময় এগুলো নিয়ে আমি কথা বলবো। ধরো জনসভা হলো, মাইক দিয়ে আমি বলতে শুরু করলাম, স্যান্ডেল মারা শুরু করবে তো আমাকে, করবে না? সেটাই বলতেছি, আপনি ক্লোজ ডোরে বললেও আপনাকে দেখা যাবে যে সোশ্যাল মিডিয়া ট্রায়ালে আপনাকে চাকরিচ্যুত করে দেবে, চাকরিচ্যুত। তাহলে এটা তো টাফ। কিন্তু গভর্নমেন্ট তো অনেক বড় পাওয়ার, ওনাদের তো অনেক ধরনের পলিসি আছে। স্যানিটারি ন্যাপকিনের অ্যাড হচ্ছে, এটা তো একদিনে হয়নি। এখনো তুমি বাজারে যাও, স্যানিটারি ন্যাপকিন নিবে, নীল নাল এসব বলবে, কিংবা মাথাটা একটু নিচু করবে। মেয়েটা তো কিনতে যাবেই না, ও গেলে ওই বাচ্চা কাগজে লিখে দেয়। তা অ্যাড হচ্ছে, তারপরেও কিন্তু দোকানে এই অবস্থা। হ্যাঁ, তো যারা নীতি নির্ধারণ করেন, ওই যে আমি বললাম না যে ওই যে মার্কেট সার্ভের জব যেটা আমি করেছিলাম, ওনারা সার্ভে করুক, ওনারা তো অনেক কিছু জানেন, ওনারা করুক, এটা কিভাবে করতে হয় এটা ওনারা। তবে আন্টি আমার এখানে একটা অবজারভেশন আছে, সেটা হলো যে আমাদের আগের জেনারেশনের যারা, তারা যেহেতু তাদের ইয়াং এজে ইন্টারনেট, ফেসবুক এগুলো পায় নাই, ফলে তারা টেক স্যাভি না, এবং টেক স্যাভি না হওয়ার কারণে যেটা হয়েছে, টেকনোলজিক্যাল যে কোনো জিনিসপত্রের প্রতি তাদের একটা ভীতি বা অনীহা কাজ করে। আদারওয়াইজ যারা এডুকেটেড, আপনি যেগুলো বলতেছেন এই সমস্ত প্রচুর রিসোর্স গুগলে, ইউটিউবে, সব জায়গাতেই আছে। ফলে কেউ যদি চায়, সে তো আসলে কারো কোনো কিছু দরকার না, সে নিজেই আসলে চাইলে এই রিসোর্সগুলো সংগ্রহ করতে পারে, কিন্তু টেক স্যাভি না। এই জন্য আমি বললাম, মেয়ে তুমি আগে নিজে সচেতন হও, সাহসী হও। এই টেক স্যাভিনেস নিয়ে আসলে কি করা যেতে পারে? যেমন ধরেন যে আমার মা, সে যদিও ফেসবুক চালায়, কিন্তু সে ইউটিউবে একটা জিনিস দেখবে, এটা সে কোনোদিনই পারবে বলে আমার মনে হয় না। সেটা হয়তো আমাকেই দেখা যেতে হবে।
বারবার বারবার সেটাই করতে হবে, কিন্তু সে নিজে ওইটা করবে ওই সাহসটাই হয়তো সে পাবে না। সো আপনারা কি মনে হয় মানে টেক সেভিনেসটা আসলে তাদের মধ্যে কীভাবে তৈরি করা যেতে পারে? আচ্ছা, এখানে খুব ভালো একটা বিষয় হয়, সেটা হচ্ছে তোমার মায়ের কথা বললে তো, তোমার মা কিছু না কিছু তো পছন্দ করে, তার ইন্টারেস্টের জায়গাটা তো তুমি জানো। হ্যাঁ, তুমি সেটাই ওনাকে ইউটিউবে শিখা দাও, ওইটা উনি একদিন দুই দিন দেখুক। হ্যাঁ, তারপর উনি যখন এটা শিখে যাবেন, সে মাঝে মাঝে আমার বাবল রেশিও দেখে। হ্যাঁ, এই যে এটা দেখতে দেখতে উনি আস্তে আস্তে ওনার ওই প্রবলেমগুলো, তো এটা যেহেতু তোমার সাথে অ্যাটাচমেন্ট মনিকা আপার, তো মনিকা আপাকে বলবো যে মা এটাও দেখো, একদিন হয়তো তুমি দেখাই দিবা। উনি অনেক ফাইটার মানুষ, উনি কোনো কিছু ফাইট করতে ভয় পাবে না, এটা দেখতে উনি ভয় পাবে না। এবং আমি যেটা করি, আমার যেই সারাউন্ডিংস, তো আমি বলি, কথায় কথায় বলি, আমি সবসময়ই পার্সোনাল লাইফেরই এটা করি যে তুমি এই কথাটা বলছো, তো তুমি তো এই কাজটা করো। কেউ হয়তো সারাক্ষণ ড্রেস দেখছে, কেউ হয়তো রান্না দেখছে, কেউ হয়তো বাগান দেখছে, এখন তো ঘরে ঘরে এগুলো হচ্ছে। তার মানে তুমি সাপোজ সে রান্না দেখে, তুমি তো রান্না দেখো, হ্যাঁ রান্না দেখি। তো তাহলে তুমি ইউটিউব চালাতে পারো, হ্যাঁ। তাহলে তোমার এখানে গুগল আছে, বলছে হ্যাঁ। তাহলে তুমি ওখানে একটু সার্চ দাও, সার্চ দিয়ে তুমি দেখো, তুমি হয়তো মেডিকেল পার্সন না তুমি। অনেকে আবার বলে যে না, আপনার ছেলের সাথে আপনার সম্পর্ক ভালো আর ও মেডিকেলের, এই জন্য আপনি বেশি জানেন। আছে না, বিষয়টা সেটা না। তুমি এই যে গুগল এখানে দেখো, তুমি এই বিষয়টা নিয়ে দেখো, 2 দিন পরে আবার আমরা কথা বলি। তো দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু এটা করছে, যে হ্যাঁ আপা দেখছি এটা আসলে হ্যাঁ ঠিক আছে। আমি বললাম ঠিক আছে, ওকে, এটা তুমি এখন তোমার হাজব্যান্ডকে হোয়াটসঅ্যাপে পাঠায় দাও, কিংবা তুমি মেসেঞ্জারে পাঠায় দাও, তুমি হয়তো মুখে বলতে পারছো না, শেয়ার করতে পারছো না, ওনাকে পাঠায় দাও। তো এটা হচ্ছে, একদম যে হচ্ছে না তা না। ওকে, তো আমরা তো সংকট এবং সমস্যার অনেকগুলা জায়গা নিয়ে কথা বললাম, আপনি সম্ভাবনার ব্যাপারটাও বলতেছিলেন। সো এখন আমরা যদি সম্ভাবনার জায়গায় আসি, তো আপনি অলরেডি কিছু অবশ্য বলছেন যে 50 পরবর্তী নারীদের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার একটা বড় সম্ভাবনা। সো এর বাইরে আপনি মানে সম্ভাবনার জায়গা আর কোথায় দেখেন? এখানে কিছু বই আছে, ওয়ার্ল্ড ওয়াইড, দ্য গিফট অফ দ্য ইয়ার্স, দিস চেয়ার রক্স, ওমেন রাইং নর্থ, এই ধরনের কিছু কিছু বই আছে সারা ওয়ার্ল্ড জুড়েই। তো এই বইগুলোতে ওনারা বেশিরভাগ যে জোরটা দিয়েছেন সেটা হচ্ছে নিজেকে আবিষ্কার করার, এই যে জোরটা দেওয়ার। আমি মোটামুটি পুরোটা জুড়েই এই কথাগুলোই বলেছি যে মেয়ে তুমি সাহসী হও, নিজের কথাটা, নিজের সচেতনতার কথাটা আমি বলেছি। তো এটাই আসলে প্রধান সম্ভাবনা কিংবা দক্ষতা, ইচ অ্যান্ড এভরি সেক্টরে। এখন তো খালি দৌড়ে বেড়ানোর সময়, সবাই শুধু দৌড়ে বেড়াচ্ছে। এই দৌড়ে বেড়ানোর জায়গাগুলোতে সব জায়গায় যদি, আমার মনে হয় যে কোনো সাইকোলজিস্টও লাগবে না, তাদের কোনো বিষণ্ণতাও হবে না, তাদের কোনো ধরনের অস্থিরতাও হবে না, যদি এই বয়স্ক মানুষগুলোকে জায়গা মতো সেট করা যায়। তো সেই জায়গাগুলো কি? জায়গাগুলো হচ্ছে যে তার একটা কমফোর্ট জোন। খুব ছোট্ট একটা করে বলি, ধরো আমার মায়ের 2 পাশে 2টা বাড়ি, একটা 2 ভাইয়ের 2টা, কিন্তু উনি কোথাও থাকেন না, উনি ঠিক মাঝখানে একদম ছোট্ট করে একটা ছাদ করে উনি ওখানে থাকেন। চারপাশে 4টা আম গাছ, বিশাল বিশাল আম গাছ, সজনে গাছ, গাব গাছ, ইত্যাদি ইত্যাদি। ছাদের উপরে অনেকগুলো ছাদ বাগান, মুরগির জন্য উনি ফ্যান লাগান, ইত্যাদি ইত্যাদি কাজ। 2 পাশ থেকে আমার ভাই যাওয়ার সময় ওরা আসে, এদিক থেকে 2জনই যাচ্ছে, আমার বোন থাকে উপরে, আমরা যাচ্ছি, যে কোনো কিছু হোক, আম্মা এটা হয়েছে, আব্বা এটা হয়েছে। তো দেখা যাচ্ছে ওই দিক থেকে 8জন মানুষ, এই দিক থেকে আমরা 4টা ফ্যামিলির,
এই যে জায়গাটা যে তোমার ইয়েটা দিচ্ছে, হ্যাঁ, আমাদের কিন্তু কোথাও কোনো কাউন্সিলিংয়ে যেতে হচ্ছে না, ওইটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। শুধু যে আমরা ভাই বোনরা, আমাদের বাচ্চারা, তা কিন্তু না। আমি আমার এই জায়গাটায় যেইভাবে আমি সারাউন্ডিং সবাইকে দিয়ে যাচ্ছি, সবাই আসছে, পরামর্শ নিচ্ছে, আমার মায়েরও একই অবস্থা। এই জন্য কিন্তু উনি ওখান থেকে উনি নিজে খুবই অ্যাক্টিভ একটা মানুষ, যদি ওনার ওই যে বললা চেহারা নষ্ট হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, শুকিয়ে গেছে, এখন আর সেই স্টাইলিস্ট ব্যাপারটা নাই। এবং আমার যে থার্ড বোনটা, ও একটা বিশ্ববিদ্যালয় কলেজে পড়ায়, ও এখানে আয়েশা ম্যাডাম, ও একাই 100, যে যেখানে যা হচ্ছে এরকম। তো আমার যেটা মনে হয়, মেয়েদের এই শক্তিটাকে কিন্তু তুমি খুব খাটো করে দেখতে পারো না। হ্যাঁ, আমাদের শহরে ওই যে ইটের পরে ইট, মানুষগুলো কিট, এই কিট মানুষগুলোকে মানুষ বানানোর জন্য কিংবা মনুষ্যত্বটা বজায় রাখার জন্য, মানুষের মধ্যে তো মনুষ্যত্ব আছেই। আমি একবার বলেছিলাম যে যতগুলো চৌমাথা আছে, আমার মেয়ের যখন এসএসসি পরীক্ষা হয়, ধানমন্ডি বয়েজে তার সিট পড়েছিল। তো আমি যতবার এসছি, আমি দেখলাম যে দুই পাশে মার্কেটের চেয়ে হাসপাতাল বেশি। হ্যাঁ, তো তখন দেখে আমার মনে হলো যে এই চৌমাথাটায় যদি একটা ওপেন পার্ক থাকতো, যেই মানুষগুলো আসবে সকালবেলা, সাইকেলে আসবে, হেঁটে আসবে, দৌড়ায় আসবে, এসে এখানে হাঁটাহাঁটি করবে, তারপরে তারা অফিসে গেল, শাওয়ার নিল, নাস্তা করলো, তারপরে হয়তো বিকেলবেলা তাদের বয়স্ক মা বাবা অথবা তাদের যদি ফ্যামিলি মেম্বার থাকে, ওয়াইফ, বাচ্চারা, তারা এসে ওই পার্কে ঘুরলো। এই লোকটা সেটা যিনি আছেন, উনি গেলেন পার্কে, ঘুরলেন, বাদাম খেলেন, একটু মজা টজা করে তারপরে বাসায় গেলেন। তাহলে কি হচ্ছে, ওই দুই পাশে হাসপাতালগুলোও থাকছে না, আমাদের বয়স্ক বাবা মাগুলো ভালো থাকছে, একটা কমিউনিকেশন হচ্ছে। এখন কি হয়, রাতে যায়, ওই লিফট দিয়ে নামে, চোখ বন্ধ করে করে ঢুকে কফি খায়, কি খায় না খায়, আবার সে চোখ বন্ধ করে করে, সে বয়স্ক মানুষগুলো ভেতরে থেকে এক একজনের অবস্থা, তো এটা আমরা তো দেখি, এবং এটা আমি খুব দেখি। আমাদের ক্যাম্পাসে এত বড় বড় বাসা, ছেলে মেয়েগুলো নাই। আমরা যদি কেউ কথা বলতে যাই, হয়তো উনি শুয়ে আছেন, উঠতে পারেন না, 20-25 মিনিট কথা বলার পরেই উনি বলছে, এই তুমি বসো, তোমার জন্য আমি নাস্তা বানিয়ে নিয়ে আসি। এটা কি ওনার শারীরিক সমস্যা না, তো মানসিক সমস্যা। তো এইগুলো আসলে একটু ম্যানেজমেন্টের বিষয়। আমরা যদি এইভাবে সাজাতে পারি, তাহলে আমার মনে হয় যে এই যে 50+ মহিলারা, তারা সমস্যা তো নাই, বরং এত বেশি গুরুত্বপূর্ণ হবেন, এত বেশি মূল্যবান হবেন যে ওনাদের আর পুরো বাসায় একা থাকতে হবে না, সবাই ওনাদেরকে নিয়ে টানাটানিই করবে। আমরা আরেকটু ক্রিটিক্যাল লেয়ারে ঢুকি, সেটা হচ্ছে আপনি অলরেডি অনেকবার বলছেন যে মেয়ে তুমি সাহসী হও। আমার যে বিচিত্র পেশার কারণে বহু টাইপ মানুষ শুধুমাত্র তাদের লাইফের দুঃখের গল্প বলার জন্য আমার সাথে দেখা করে এবং গল্প বলে, সেখানে প্রচুর মেয়েও থাকে। তো সেই সব ইন্টারভিউ প্রেক্ষিতে আমি দেখতে পাইছি যে আমাদের মেয়েদের একটা উল্লেখযোগ্য অংশ, মানে বেশ বড় একটা অংশ, মানে একদম আর্লি এজেই তাদের নিকটাত্মীয়দের দ্বারা সেক্সুয়ালি অ্যাবিউজড হয়, এবং মোটামুটি তাদের জীবনের একটা বড় অংশ সবসময় ভয়ে ভয়ে কাজ করে যে এই বুঝি রেপড হইলাম। মানে বাসায় যদি ডাকাত আসে, আমার চিন্তা থাকবে বাসাতে টাকা পয়সা চুরি হইলো কিনা, কিন্তু ফিমেল মেমোরি থাকবে যে টাকা পয়সা সে আবার রেপড হইলো কিনা। বা রাত 10টা-11টার সময় আমি বেরোইতে গেলে সর্বোচ্চ মনে হইতে পারে যে নির্জন রাস্তায় আমার চিন্তাই হইতে পারে, কিন্তু সেই মেয়ের মনে হবে যে আমি তো রেপডও হইতে পারি। সো আলটিমেটলি জীবনের এই 50, 52, 55, ইভেন 60-70 বছরের মহিলারাও রেপডের শিকার হয়, এরকম নিউজও তো দেখি। তো জীবনের একটা বড় সময় যদি এই রেপডের ভয় নিয়েই কাটে, তাহলে সে আসলে তার সাহসটা আসবে কোত্থেকে? নাকি এই সড়ক দুর্ঘটনায় হাত পা ভাঙার যেরকম একটা দুর্ঘটনা, রেপকেও সেরকম একটা দুর্ঘটনা হিসেবে নিয়ে ওইভাবে দেখা দৃষ্টিভঙ্গি না তৈরি হওয়া পর্যন্ত এই সাহস আসলে তৈরি হবে না। একদম একদম, বুঝছো, আমি এটাই বলতে চাই। কারণ হচ্ছে এই যে দেখো, এই লাইনটা অনেক বড় একটা লাইন। আমি লেখা শুরু করেছি আসিয়া যখন কমন নাউন আসিয়ার,
আসিয়ার ঘটনাটা আমরা সবাই জানি। কিন্তু এই আমি কিছুদিন আগেও পোস্ট দিয়েছি, এটা বোধহয় আমি সারা জীবনে শেষ করতে পারবো না। আমি একটা লেখা শেষ করতে পারি না আরেকটা শেষ করতে পারি না আরেকটা। তো এই যে রেপটের বিষয়টা, এইটার জন্য আমাদের সোসাইটি এবং মানসিকতাই বেসিক্যালি দায়ী। একটা মানুষকে কুকুর কামড়ায় না মানুষকে, কুকুর তো কামড়ায়, পাগলা কুকুর কামড়ায় না? কুকুর কামড়ালে কি করা হয়? আশেপাশের মানুষ সে কুকুরকে মারে, যাকে কামড়াচ্ছে তাকে কিন্তু মারে না, তাকে ধরে ডাক্তারের কাছে নিয়ে যায়। তো যারা এই সাইকো, যারা রেপ করে, তারা তো ওইসব কুকুরের চেয়েও অধম। হ্যাঁ, তখন আমাদের সোসাইটি কি করে? ওই কুকুরগুলোকে বাঁচায়, প্র্যাকটিক্যাল লাইফে কুকুরগুলোকে মারে, আর মানুষ নামের এগুলাতে কুকুরগুলোকে বাঁচায়। হ্যাঁ, আর মেয়েটা কি করে? সে মনে করে সে হ্যাঁ, এটা তো একটা ট্রমা, অবশ্যই একটা ট্রমা, এবং এটা ভীষণ রকম ট্রমা। কিন্তু সে কি মনে করে যে আল্লাহ, আমি যদি এটা বলি আমার বিয়ে হবে না, আমাকে খারাপ চোখে দেখবে। এইখানেও মেয়েকে সাহসী হইতে হবে, কারণ আল্লাহ মাফ করুক, যদি কোনো কারণে তার এই ধরনের দুর্ঘটনা ঘটে, ট্রিটমেন্ট আছে, এবং এটা এত প্রমিনেন্ট একটা ট্রিটমেন্ট, সে যদি সাথে এই জিনিসটাও যদি সে জানে, সে সাথে সাথে কোনো নিকটস্থ মেডিকেলে চলে যাবে, সে এখানে একদম প্রমাণ থাকবে তার। এবং এই ক্রিমিনালকে ধরা খুবই সোজা, কারণ এই চিকিৎসাগুলো এত স্পষ্ট হয় যে তাকে ধরা কোনো বিষয় না। আর সেখানেও আমি পরিবার, বন্ধু এদেরকে বলবো, কুকুর কামড়ালে যদি তাকে পিটিয়ে সরিয়ে দেওয়া হয়, তো তুমি কতগুলো কুকুর তোমাকে কামড়াইছে সেটা কি তোমার এত মনোযোগ দেওয়ার তো কিছু নাই। তবে তুমি নিজে যদি করো, যদি অন্যায় পথে যাও, সেটা আলাদা কথা। হ্যাঁ, বাট এই কুকুরের কামড়ানোকে কুকুরের কামড়ানো হিসেবেই দেখতে হবে। এইটার জন্য ট্রিটমেন্ট আছে, এটার জন্য সব কিছু আছে, এবং এটা সব বয়সের মেয়েদের জন্যেই, সবার জন্যেই। হ্যাঁ, কিন্তু বুঝলাম, কিন্তু এই যে সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে যে ভয়টা, এই ভয়টা তো সম্ভবত জিনের ভেতরে ঢুকে গেছে, ডিএনএর মধ্যে ঢুকে গেছে। এইটা কি কাউন্সেলিং করে এই ভয় দূর করা সম্ভব? কাউন্সেলিং করে সম্ভব না, এটা তার ফ্যামিলি থেকে আসতে হবে। এখন যদি তোমার বাসায় তুমি এটা ফ্র্যাঙ্কলি বলো, তোমার ওয়াইফ, বাচ্চা যখন সবাই থাকবে, তুমি যদি এটা ফ্র্যাঙ্কলি বলো যে হ্যাঁ, যদি কখনো তুমি শিকার হও এই ধরনের, তুমি ভাববা তোমাকে কুকুর কামড়াইছে, তুমি সাথে সাথে এটা শেয়ার করে ফেলবা, কারণ এই ধরনের ইয়েতে এত স্পষ্ট আসা, ওই কুলাঙ্গারদেরকে ধরা, এবং এটা ট্রিটমেন্টও আছে। হ্যাঁ, তুমি জাস্ট তোমার মেন্টাল সেট আপটা রাখবা যে যদি তোমাদের কখনো কিছু হয়, কোনো রকম ভয় পাবা না, কোনো রকম ভয় পাবা না। আমি এই জন্যই তো বললাম যে আমার ইচ্ছে করে যে আমি মাইক দিয়ে এগুলো বলি, মাইক দিয়ে, কারণ তুমি একজন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা এটা সহজ না, অনেক কঠিন, অনেক কঠিন। আমাদের সমাজটা পরদে 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 এমনভাবে তৈরি করা হয়েছে যে তুমি বললে জিনের মধ্যে ঢুকে গেছে, জিনের মধ্যে ঢুকে গেছে। একটু হলেই মনে হলো এই তুমি এত সুন্দর, তুমি এইভাবে কেন থাকো না, তুমি কেন একটু সাজুকুজু করে থাকো না, এইটা না সেটা না। তারপরে আবার বলা হচ্ছে যে এই আপা, মেয়ে মানুষ একটু পাশ করায় দেন, হ্যাঁ, ওদের এত লেখাপড়া করে কি হবে। অথবা বলছে যে আমি অনেক মেডিকেল থেকে পাশ করা দেখেছি যে তারা ওই প্র্যাকটিসটা করছে না, তারা বাচ্চা পালছে, একই বেচে হয়তো তারা পাশ করেছে, সে তার চাকরি থেকে সরাই দিচ্ছে, কিন্তু সেই মেয়েটা এরকম হচ্ছে, আচ্ছা সে প্রেমে এমন ভেসে যাচ্ছে, সেটা বাদ দিয়ে দিচ্ছে। কেন? তোমরা একই ব্যাচের থেকে পাশ করেছো, তুমি বলো, তুমি যদি প্রফেশনাল লাইফ চালাতে পারো, আমিও প্রফেশনাল লাইফ চালাতে পারি, এই জায়গাটা আমি ছাড় দিব না, আমার অর্থনৈতিক স্বাধীনতাকে আমি ছাড় দিব না। হ্যাঁ, আমাকে দাঁড় করানোর জন্য আমার যা যা করা দরকার অন্যায় ছাড়া, আমি সেই কাজগুলো করব। এই জায়গাটাতে মেয়েদেরকে দাঁড় করাতে ফ্যামিলির কোনো বিকল্প নাই। আমি যে কথা বলতে পারতাম না,
আমি যে করতে পারতাম না, আমার বাবা আমাকে শক্ত করার জন্য আমি যেন ফ্রেন্ড সার্কেলে মিশতে পারি, 3 বছর প্রমোশন নেয়নি। 3 বছর আমার এই গ্র্যাজুয়েশন পর্যন্ত আমার ফ্যামিলির যে সাপোর্ট আমি পেয়েছি, যদি মানে প্রত্যেকটা ফ্যামিলিতে মেয়েরা যদি ফ্যামিলিতে এই সাপোর্টটা পায়, আমার মনে হয় যে এগুলো কোনো বিষয় হবে না। এবং তুমি যেটা বললা, আমার ফ্যামিলিতে একবার এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। দেখো আমার বাবা, আমি ওনাকে আল্লাহর কাছে, উনি একটু অসুস্থ এখন, আল্লাহর কাছে দোয়া করি উনি অনেক দিন বেঁচে থাকুক। পুরো ঘটনাটা ঘটেনি, কিন্তু সে চান্স নিতে চেয়েছিল, একেবারেই নিকট আত্মীয়। এবং নিকট আত্মীয়দের দ্বারা এবং আমার বাবা এটা টের পেয়েছিলেন, এবং উনি তখন যেটা করেছিলেন সবার সামনে বলেছেন, আমি তোমাদের কারো মুখ দেখতে চাই না, আর কোনোদিন আমার বাসায় ঢুকবা না। এই জন্য ওনাকে সাফারও করতে হয়েছে, সবাই তাকে তার সঙ্গ ছেড়ে দিয়েছে, কিন্তু আমার বাবা স্ট্রং ছিলেন, বলুন না যা খুশি করো তোমরা, আমি এই জায়গাটায় ছাড় দিব না। এবং সত্যি উনি ছাড় দেননি। এই জন্যই আমরা 5টা বোন এত সাহসী, আমরা কখনো ভয় পাইনি। ওকে, আপনার শুরুতে যেটা জিজ্ঞেস করতেছিলাম সেটি আলাপটা আসলে শেষ হয় না, মানে আপনার সামনে যে আপনি স্বপ্নের কথা বলতেছিলেন যে আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন, মানে আপনার এরকম আনফিনিশড টাস্ক কি আছে যেটা সামনে করতে চান? প্রথম কথা হচ্ছে, আমি মেয়েদের এই সাহসের জায়গাটায় কি করতে হয় এই প্ল্যাটফর্মটা আমি খুঁজছি। হ্যাঁ, যদি ওই রকম যারা পলিসি মেকার হয় কিংবা তোমাদের মতো যারা অনেক জানে, তারা যদি আমাকে কোনো পরামর্শ দেয়, আমি সেই জায়গাটায় আমার প্রথম কাজ হচ্ছে এটা, যে তুমি যে একজন হিউম্যান বিং, নারী তুমি যে একটা হিউম্যান বিং, এই জিনিসটা তুমি বিশ্বাস করো, এবং প্লিজ পড়ো পড়ো পড়ো। তোমার যদি 10টা শখ থাকে, 10টা শখের মধ্যে তোমার 9টা শখ হবে পড়া, একটা শখ হবে তোমার অন্য কিছু। নিজের যত্ন করা মানে ফিট থাকা, যত্ন করা মানে ফিট থাকা, সুস্থ থাকার জন্য যেটা, এটা করা। আর আমার পার্সোনাল যদি করতে বলো, তাহলে আল্লাহর রহমতে আমি পিএইচডি করেছি, আমি পোস্ট ডক করবো, মানে একাডেমিক এটা আমি শেষ করব। এবং আমার বাংলার যে অনার্স মাস্টার্সের ইচ্ছাটা ছিল, সেটা তো আর হবে না, অনেকটা তবে বাংলার উপরে আমি কোনো একটা উচ্চতর ডিগ্রি করব এটা, এবং প্রফেশনালি আমি একটা বাংলার মধ্যে আমি কিছু একটা চাই, বাংলা নিয়ে আমি তো লিখি, এটা তো বাংলাই করছি, এটা একটা। এবং আমি বলতে চাই যে মেয়েরা সামান্য না, সেটা যেই বয়সী হোক, যেই বয়সী হোক। আপনার এই পয়েন্ট থেকে যদি আমি বলি যে আপনি যে প্রফেশনে আছেন, আপনি তো প্রত্যেক বছরই শত শত মেয়ে এমনিই পান, মানে টিচিং সূত্রে। তো তাহলে আপনার আলাদা করে প্ল্যাটফর্ম বা অর্গানাইজেশনের মানে ওইটার অপেক্ষায় থাকার আসলে দরকারটা কি, বা ওটা আদৌ কোনো কিছু অর্থ বহন করবে কিনা? কারণ আপনি যে রেডিমেড একটা প্ল্যাটফর্মে যেখানে অনেক মেয়েদের এমনিই পাচ্ছেন, এবং তারা মোস্টলি টিনেজ টাইপ মেয়ে, সো এরাই তো সবচেয়ে ভালো রিসোর্স আপনার করার জন্য, মানে আপনার মেসেজ স্পিচিংয়ের জন্য। তাহলে আলাদা করে মানে এই চিন্তাটার কারণটা কি? আপনি তো এইটাকেই লেভারেজ করতে পারেন। হ্যাঁ, দুঃখজনক ঘটনা হয়েছে আসলে। আমি যে এখন এই কথাগুলো এভাবে বলতে শুরু করেছি, এই কথাগুলো কিন্তু আসলে সহজে বলা যায় না। কেন আমি কথাগুলো বলতে শুরু করেছি? আমি যখন কথাগুলো বলতে শুরু বলছি ক্লাসে, তখন আমার বিরুদ্ধে বিশাল এক এলিগেশন চলে আসছে যে আপা তো ক্লাসে কিছু পড়ায় না, আপা মেয়েদের মাথা খারাপ করে দিচ্ছে, এই আপাকে ক্লাস দেয়া যাবে না, এই আপাকে চাকরি থেকে সরায় দাও।
হ্যাঁ, তো যেটা করা হলো, প্রশাসন আমাকে একদম জুনিয়র লেভেলে পাঠিয়ে দিল। তো আমি বললাম আমার অপরাধ কি, আমাকে কেন জুনিয়র লেভেলে দেওয়া হচ্ছে? আমি তো কখনো জুনিয়র লেভেলে পড়াইনি, আমি তো জুনিয়র লেভেল পড়াতে পারি না। তো বললো যে না, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। না, আমার বিরুদ্ধে অভিযোগ আছে? আমি একটু দেখি কি অভিযোগ, আমাকে একটু চিঠিগুলো দেখান। দেখলাম যে অনেক চিঠি, অনেক চিঠি, যে আপা ধর্মীয় মূল্যবোধ নিজে তো পালন করে না, এই আপা মেয়েদেরকে ইয়ে খারাপ খারাপ কথা শিখায়, যে কথাগুলো শেখার দরকার নাই মেয়েদের, লজ্জা শরম ভুলে যাচ্ছে মেয়েরা, হ্যাঁ, তারপরে বাধ্যবাধকতাটা ভুলে যাচ্ছে মেয়েরা, এই আপাকে এই সেকেন্ডারি ক্লাস দেওয়া যাবে না। আচ্ছা, তারপরে আমি যখন শুরু করলাম যে ওকে ফাইন, আমরা অভিভাবক দিবসে কথা বলি, তো ছেলে মেয়ে সবাই আসে। তো আমি যেই শুরু করলাম, ছেলেরা সুসুর করে বের হয়ে চলে গেল। আমি খালি বললাম যে দেখেন 6-7 তো পিরিয়ডের সময় হয়ে যায়, আপনারা প্লিজ একটু স্যানিটারি ন্যাপকিনটা দিবেন। তার সাথে সাথেই সব ছেলেরা সুসুর করে বের হয়ে চলে গেল। এর মধ্যে আবার কিছু মহিলা পরে বললো যে আপনি কেন সবার সামনে স্যানিটারি ন্যাপকিনের কথা বললেন, এগুলো গোপন বিষয়, এগুলো লজ্জার জিনিস, এগুলো তো আপনি বলতে পারেন না। মানে এটা একটা কি বলবো তোমাকে। তারপরে আমাদের একদম সর্বোচ্চ পর্যায় থেকে আমার বিরুদ্ধে আসলো এবং আমাদের কর্তৃপক্ষ করলেন যে ক্লাসে আপনি পড়ানোর বাইরে কোনো কিছু বলতে পারবেন না। বুঝেছো কেন চাচ্ছি? আপনার এই ছোট্ট স্যাম্পলেই যেহেতু পারেন নাই, তো বড় স্যাম্পলে পারবেন সেটা তো বলার এই অপেক্ষায় জন্যই রাখে তো না। আমি বলছি নীতি নির্ধারকেরা। না, নীতি নির্ধারকরা তো মানে এটা তো একটা পিরামিডের মতো, মানে নীতি নির্ধারকরা তো এই পিরামিড থেকে বিচ্ছিন্ন না। বাট আমি যেটা বলতে চাই যে এটা তো বেসিক্যালি এক ধরনের প্যারাডক্সের মতো, মানে হচ্ছে আপনি যাদের জন্য এই ফাইটগুলো করতে চান তারা এগুলো ফিল করে না, আর যারা এগুলো ফিল করে তাদের আসলে আপনার প্রিচিংয়ের আগেই সারা এসব ব্যাপারে সচেতন। তো তাহলে এই গেমটা তো শেষ পর্যন্ত কোনো মানে মিনিংফুল কোনো গেম হলো না। এটা একটা জটিল বিষয়। হ্যাঁ, জটিল বিষয় এই জন্যে কারণ যখন কেউ বিপদে পড়ছে তখন সে দৌড়ে আসছে। হ্যাঁ, বলছে আপা আমার এটা হচ্ছে, এই সমস্যা হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে। যেই দেখা গেল তার প্রবলেমটা সলভ, সে যে বিপদে পড়েছিল সেটা সে ভুলে যায়। তখন আবার সে বলে না, ওনার সাথে কথা বলবা, ওনার তো একটু লজ্জা শরম কম, উনি তো তোমাকে এই কথাটা বলবে। তো সে আবার এসে বলে যাচ্ছে যে উনি আবার আমাকে এটা বলছেন। তা আমি বললাম তাইলে আপনি আসছেন কেন? বলছে ওনার বলা বলুক, কিন্তু এটা তো আমার এখন জানার দরকার। এই কথাটা তো আমাকে কেউ বলে না, কারণ উনি যে এই প্রবলেমটা ফেস করছেন সেটা তো ওইভাবে তো আর আপনার জিমেইল কিংবা ইউটিউব কিংবা ওরা তো দিচ্ছে না। ওর যে সামাজিক প্রেক্ষাপটটা, ও কিভাবে বের হয়ে আসবে, এটা তো ওরা দিচ্ছে না, ওটা তো তখন আমাকে দিতে হচ্ছে। বিষয়টা আসলে এতটা জটিল হয়ে যাচ্ছে যে যদি এটা আমার মনে হয় আর কি, আমরা যদি আগে জিয়াউর রহমানের সময় একটা ছিল এসএসসি পরীক্ষার সময় পাশ করার জন্যে বয়স্ক শিক্ষা কেন্দ্র ছিল একটা, যে 7-8 জন অ্যাটলিস্ট 5 জনকে স্বাক্ষর করাইতে হবে। তো বয়স্ক মানুষকে তো স্বাক্ষর করানোর কোনো দরকার নাই, কিন্তু এটা যেভাবে এফেক্টিভ হয়েছিল যে দাদি স্বাক্ষর করছে, সাথে সাথে ছোট বাচ্চাটা কিন্তু পড়া শিখে ফেলছে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, কাজ করছে একজন কিন্তু শিখছে ভবিষ্যৎ। এটা একটা খুব ভালো একটা পলিসি ছিল, ওটা তো শিক্ষার পলিসি ছিল। তো এরকম যদি পলিসি মেকাররা এই ধরনের কিছু একটা বের করে যে দেখা হচ্ছে দাদিকে কিন্তু শিখছে কিশোরী, এই ধরনের কিছু যদি চিন্তা করে বের করা যায় তাইলে হয়তো অ্যাপ্লাই হবে। সেটা তো পলিসি মেকাররা করার জোরটা সেটা করবে বা করবে না, বাট আপনার নিজের কোনো র আইডিয়া আছে কিনা? কারণ আপনি তো অলরেডি আপনার যে পেরিফেরি ছিল সেইখানে তো আপনার আইডিয়া প্রেজেন্ট করতে গিয়ে আপনি কাইন্ড অফ নিগৃহীতই হয়েছেন। হ্যাঁ, নিগৃহীতই হয়েছি, কিন্তু আমি এটা ছাড়ি নাই, কারণ আমি আমার যেই যারা চাচ্ছে, একটা কথা আছে
যে তোমার সাহায্য চায় তাকে তুমি সাহায্য করো, কিন্তু গায়ে পড়ে গিয়ে তুমি যদি সাহায্য করো সে সেটা নাও নিতে পারে। তো আমার ওই পেরিফেরিটা যেটা বলছো সেটা আসলে আমার ওইটাই হয়ে গেছে আর কি। তো আমি চেয়েছিলাম যে ইয়ং জেনারেশনকে আমি বলি, কিন্তু বাস্তবতা তো সেটা সাপোর্ট করে নাই। কিন্তু যে আমার সাহায্য চায় এই সংখ্যাটাও অনেক বড়, আমি এদেরকেই সাহায্য করছি। আমি জানি না এমন কেউ আসবেন কি না, কিংবা এমন কোনো পলিসি বের হবে কি না। কারণ একজন মানুষ যখন সে নিজেকে বিশ্বাস করে না, নিজেকে সাহসী করে না, পৃথিবীতে কেউ তাকে সাহায্য করতে পারবে না। নিজের উন্নয়নের জন্য নিজেকেই আগে নিজেকে সাপোর্ট করতে হবে। আচ্ছা, আপনি তো নারী শিক্ষা বিষয়ে বোধহয় পিএইচডি করছেন। হ্যাঁ। আচ্ছা, ওইখানে আসলে আপনার কি ছিল, মানে কোন বিষয়গুলো নিয়ে আপনি? নারী শিক্ষাই ছিল, বেসরকারি ও ব্যক্তি উদ্যোগ। আচ্ছা, সো ওইখান থেকে আসলে আপনার পিএইচডিতে আপনার স্পেশাল কোনো রিকমেন্ডেশন ছিল নারী শিক্ষা নিয়ে, যেটা আসলে এক্সিস্টিং সেটআপে গ্যাপ রয়ে গেছে? এখানেও একটা হতাশজনক বিষয়। আমার মনে হয়েছে নারী শিক্ষার প্রথম ধাপে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল এবং নারীদের যে সাইকোলজি, নারীদের যে সোশ্যাল ডেভেলপমেন্ট হয়েছিল, সেখান থেকে এখন বরং বিষয়টা খারাপই হয়েছে। তখন মেয়েরা চাচ্ছিল যে হ্যাঁ আমি শিখেছি, আমার আশেপাশে আরেকজনকে শিখাই, তারা এগিয়ে আসুক। কিন্তু এখনকার মেয়েরা মনে করে যে অনেকেই তার প্যারেন্টস সোসাইটির মধ্যে মনে করে যে হ্যাঁ আমি যদি মেডিকেলে পড়ি আমার হয়তো একজন ব্রিগেডিয়ারের সাথে বিয়ে হবে, কিংবা একজন ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে হবে, তারপরে আমি প্র্যাকটিস করলাম কি করলাম না সেটা না। তারা এই দায়বোধটা মনে করে না যে হ্যাঁ ঠিক আছে আমি লেখাপড়া শিখলাম, আমার সোসাইটি কী করে পিছনে পড়ে আছে, আমি তাদেরকে একটু অবদান রাখি। সে মনে করে যে না আমার একজন ভালো জনের সাথে বিয়ে হয়েছে, আচ্ছা আমি একটা ভালো পোস্টে চাকরি করি, আমার দায়িত্বটুকু এইটুকুই, অথবা আমার হাজব্যান্ডের টাকা আসছে আমি ঘুরে বেড়াবো, আমি আমার লাইফ এনজয় করব। হ্যাঁ, এই ধরনের বিষয়। ওই সময়টায় থেকে এই সময়টায় বোধগুলো বোধহয় একটু ভোতাই হয়ে গেছে। কিংবা পড়ার বিষয়টা যেটা আনন্দের সাথে পড়া, কিংবা জানার জন্য পড়া, কিংবা আমি জানতে চাই, আমি পড়তে চাই, এই বিষয়টা নিজে থেকে যতটুকু, তার চেয়ে অনেক বেশি বোধহয় দায়বদ্ধতা হয়ে গেছে যে হ্যাঁ সবাই পড়াশোনা করে এই জন্য আমি করি, অথবা আমি পড়াশোনা না করলে ভালো বিয়ে হবে না, মা বাবার কথা শুনতে হবে, এই জন্য পড়ি। মানে আমি আসলে খুবই হতাশ। হ্যাঁ, মানে আপনার এই হতাশাকে যদি আমি দেখি তাহলে 1990 আর 2025 শুধু কি তাহলে ক্যালেন্ডারের 35টা পাতায় চেঞ্জ হয়েছে, মানে সিনারিও কি আসলে উল্লেখযোগ্য চেঞ্জ হয় না বলে আপনি বলতে চাচ্ছেন? সিনারিও উপর থেকে হয়েছে, ভেতর থেকে তো আমার খুব একটা মনে হচ্ছে না। যারা বেশি আবার নারীবাদ নিয়ে এরকম নারীবাদীটা শুনলে আবার রাগ করবে, তারা আবার চরমে হয়ে যাচ্ছে, তারা বলছে না সব কিছুতে তারা আবার একটা সিল মারে। আমি মোটেও তা পছন্দ করি না। নারীবাদ আবার আলাদা করে কোত্থেকে হলো? হ্যাঁ, অ্যাজ এ হিউম্যান বিং তুমি যদি নিজেকে প্রতিষ্ঠা করতে চাও, নারী হিসেবে তুমি যদি নিজেকে প্রতিষ্ঠা করতে চাও, তোমার প্রথম সাপোর্টটা নারীর লাগবে, এটা ঠিক কথা, মা নানু খালা ভাই বোন। বাট তুমি যদি তোমার বাবা ভাই হাজব্যান্ড এই সোসাইটিটা থেকে তুমি যদি সাপোর্টটা না পাও, তাহলে তো তুমি পারবা না, বেশি দূর আগাইতে পারবা না তো তুমি। হ্যাঁ, নারী শিক্ষার সময় যাদেরকে হাত ধরে টেনে তুলেছে ছেলেরাই তো টেনে তুলেছে। হ্যাঁ, এই যে আমি আজকে বললাম যে আমার মা আমাকে প্রাথমিক সাপোর্টটা করেছে, উনি বুক ইয়ে করে দাঁড়িয়ে আছে যে না গ্র্যাজুয়েশন পর্যন্ত ওকে বিয়ে দেওয়া যাবে না, ও বলেছে ও পড়বে, সুতরাং এই পর্যন্ত আমি দেখব। আমার মা দাঁড়িয়েছে বলে আমার বাবা দাঁড়িয়েছে যে হ্যাঁ ও মিশতে পারে না, ও কারোর সাথে কথা বলতে পারে না, কিন্তু ওর দাঁড়ানোর জন্যে ওর ফ্রেন্ডশিপটা দরকার, সোসাইটির সাথে কথা বলা দরকার। এই জন্য উনি 3 বছর প্রমোশন নেয় নাই। একটা মানুষ 3 বছর প্রমোশন নেয়নি, এটা অনেক বড় একটা স্যাক্রিফাইস। আমার মা না দাঁড়ালে আমার বাবা দাঁড়াতো না। আমার বাবার ভাই যদি আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে জোর করে অ্যাডমিশন টেস্টের জন্য না নিয়ে আসতো, আমি দিতাম না, ভর্তি হতাম না। পরবর্তীতে যদি আমার হাজব্যান্ড আমাকে না বলতো, আমার এমফিলে ফার্স্ট পার্টের সময় আমার বিয়ে হয়ে যায়, 1 বছরের মধ্যেই আমি
কনসিভ করি। আমি আমার এত বড় পেটটা নিয়ে আমি লাইব্রেরিতে কাজ করেছি। আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সাহায্য করেছে। এবং আমার বাচ্চা যখন ছোট, সেই রাত 12টার সময় তাকে ঘুম পাড়িয়ে ফ্যামিলির অন্যদের কাছ থেকে রেখে তারপরে আমার হাজব্যান্ড আমার সাথে গিয়েছে আমার সেই গার্ডের কাছে। তারপরে পিএইচডি আমার, এগুলো যদি আমার হাজব্যান্ড আমাকে সাহায্য না করতো আমি জীবনেও ওগুলো করতে পারতাম না। তো শুধুমাত্র যে আমি যদি সারাক্ষণ বলতে থাকি দোষে গুণে মানুষ, আমি পারফেক্ট না, তুমি পারফেক্ট না, কেউ 100% পারফেক্ট না, কিন্তু আমাদের চলার পথটা তখনই স্মুথ হবে যখন আমরা পজিটিভগুলো মিলিয়ে মিলিয়ে চলবো। তোমার পজিটিভ আমি নিলাম, আমার পজিটিভ তুমি নাও, আমার যেটা খারাপ সেটা বলো, সেটা বাদ দিয়ে দিই। কাঁধে কাঁধ না মিলিয়ে, হাতে হাত না মিলিয়ে এগুলো যাবে না, এটা সম্ভব না। আমরা অলরেডি 110 মিনিটের বেশি আলাপ করে ফেলছি, শেষ করে ফেলবো। আমার লাস্ট যেটা জানা সেটা হচ্ছে যে আপনার এই আলাপে যদি আমি সামারাইজ করি তাহলে আপনার লাইফের একটা মোটো হচ্ছে যে নারী প্রগতি নিয়ে কাজ করা, কিন্তু রিয়েল লাইফ সিনারিওতে আপনি দেখতেছেন যে সেইখানের ইন্ডেক্সগুলো প্রায় সবই নেগেটিভ। তো এইটার ইম্প্যাক্ট তো বেসিক্যালি আপনার মনের উপরেও পড়ে। তো তাহলে 50 বছর শেষে এখন যদি আমি অ্যানালাইসিস করি আপনার ওভারঅল ইম্প্যাক্ট, তাহলে কি আপনি সামগ্রিকভাবে মানে আপনার যে মাইন্ডসেট সেটাকে একটা নেগেটিভিটির মধ্যে থাকে? কারণ আপনি যেটা নিয়ে এত প্যাশনেট, যেটা নিয়ে কাজ করতে চান, সেটার সব রেজাল্টই তো নেগেটিভ। সেখান থেকে তো পজিটিভ নেওয়ার মতো রিসোর্স অ্যাটলিস্ট আপনি পাইতেছেন না। তো সেইটার বাইরে আপনি নিজে ব্যক্তিগতভাবে তাহলে পজিটিভিটি কি চর্চা করতে পারেন, নাকি ওইটার ইম্প্যাক্টে আসলে আপনার এই 50-এর পরে আপনার নেগেটিভিটি আসলে আরও বাড়ছে? না, চারদিকটা নেগেটিভিটি থাকুক, রাত যত কালো হয় ভোরের আশা ততই কাছে। যদি আমার মা আমাকে সাপোর্ট না দিত আমি তৈরি হতাম না, আমি তৈরি না হলে আমার বোন তৈরি হতো না। কেউ হয়তো প্রকাশ্যে স্বীকার করতে সাহস পায় না, কিন্তু আমার চারপাশে যারা আছে, আমার কমিউনিটিতে যারা আছে, অনেকেই আমার কাছে গোপনে আসে। হ্যাঁ, হয়তো এই অন্ধকারটাও দূর হয়ে যাবে, একদিন ওরা গোপনে আসবে না, একদিন ওরা সামনেই আসবে। স্যানিটারি ন্যাপকিন যেমন এখন টিভিতে আসে, একদিন হয়তো বাজারের লোকটা ওই ন্যাপকিনের প্যাকেটটা দেওয়ার সময় আর কভার করে দিবে না। একদিন হয়তো এই মনোপজ কিংবা তাদের যে সমস্যাগুলো এবং কাপড় লাফে ওই যে বুড়ো বয়সে ভীমরতি, এই কথাগুলো হয়তো ওই বিলবোর্ডেই থাকবে যে মনোপজ কোনো অসুখ নয়, মনোপজ কোনো অস্বাভাবিক কিছু নয়, এটা স্বাভাবিক দাম্পত্য জীবনকে করা হয়। এ কথাগুলা হয়তো এভাবে সবাই প্রচার করবে, সবাই জানবে, এবং এই জীবনটা, মেয়েদের এই জীবনটা কখনোই হয়তো তাদের জন্য আর কষ্টকর হবে না। আমি আশাবাদী মানুষ, আমি বলেই যাব যতদিন বেঁচে থাকবো। ঠিক আছে আন্টি, অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আপনার যেটা করা সেটা আপনি করে আনন্দ পান, সেটাই বড় কথা। আজকে শোতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বসেন, আমি শো শেষ করি। আচ্ছা দাঁড়াও, শেষ করার আগে আরেকটু কথা বলি। ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু মেনোপজ ক্যাফে আছে। আচ্ছা, তারপরে আরও অনেক গবেষণাও আছে। হ্যাঁ, এইগুলো যদি ধরো, মনোপজ ক্যাফে তো বাইরে আছে, আমেরিকাতে এটা আছে, এই ভালো মডেলগুলোও যদি আমরা করতে পারি, আনতে পারি, প্রচারটা যদি এই প্রসঙ্গগুলো তো প্রশ্ন তো করছেন আপনি, তো ওগুলো ঢুকাইতে পারতেন তখন। আমরা ভুলে গেছি। হ্যাঁ, আচ্ছা। 2003 সালে যখন মিতা আন্টির সাথে আমার দেখা হয়েছিল তখন নিশ্চয়ই আমরা জানতাম না যে 22 বছর পরে এরকম একটা টপিকে কথা বলতে হবে, বাট স্টিল টপিকে কথা তো হলো এবং মোটামুটি বেশ লম্বা আলাপ হলো। এবং সাধারণত অন ক্যামেরাতে যে সমস্ত প্রশ্ন করা হয় না সেসব প্রশ্নও করা হয়েছে, এবং যেসব বিষয়ে কথা বলা হয় না সেটাও বলা হয়েছে। তো আমার মনে হয় যে এই যে স্টিরিওটাইপের বাইরে গিয়ে সাধারণত লোকলজ্জা বা ট্যাবুর ইয়েতে আমরা যে বিষয়গুলো এড়ায় চলি সে বিষয়ে কথা বলার যে একটা প্ল্যাটফর্ম আজকে বাবল রেশিওতে তৈরি হয়েছে, এটা বাবল রেশিওর জন্য ভালো। এবং আন্টির কাছ থেকে আমরা যে রিসোর্সটা পেলাম এটাও হয়তো কারো না কারো অবশ্যই ভাবনাতে হেল্প করবে। আর যদি না করে তাহলেও কিছু যায় আসে না, কারণ কথা যেটা বলা সেটা তো বলা হয়েছেই।
তো যাই হোক, আজকের মতো বাবল রেশিও এখানেই শেষ। আবার অন্য এপিসোডে অন্য কোনো টপিকে কথা হবে, কারণ কথা ছাড়া তো আসলে আলটিমেটলি আমাদের কিছু বলারও নাই। তো সবাই ভালো থাকেন, আবার দেখা হবে।